হ্যাঁ, আমরা মেইন ক্লাসে জয়েন করার আগে আমরা কিছু ছোট ছোট বিষয় আগে একটু ডিসকাস করে নিব। ওকে, দ্য ফার্স্ট থিং, আমরা যেহেতু প্রত্যেকটা জায়গারই একটা করে স্পেসিফিক রুল থাকে, আমাদের এই ক্লাসটারও একটা স্পেসিফিক রুল আছে। একটা না, ঠিক কয়েকটা স্পেসিফিক রুল আছে। ওকে, দ্য ফার্স্ট ওয়ান, কিপ ইউর ক্যামেরাস টার্ন অফ। আপনাদের ক্যামেরাগুলা টার্ন অফ রাখা ট্রাই করবেন, তার মানে কি বন্ধ রাখা ট্রাই করবেন। বিকজ ক্যামেরা অন রাখলে অনেক সময় দেখা যায় যে যেহেতু নেটওয়ার্কের উপর একটা চাপ পড়ে, অনেকটা ব্যান্ডউইথ খেয়ে নেয় ভিডিও। তো সেক্ষেত্রে ক্যামেরা অফ রাখলে আপনারা হচ্ছে ঠিক মতো বিষয়টা বুঝতে পারবেন। অ্যান্ড কথাবার্তা কোনো কিছু যদি আপনারা শুনতে অসুবিধা বোধ করেন, তাহলে ওই ক্যামেরা অফ করে রাখলে দেখবেন যে আপনাদেরকে আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন। দ্বিতীয় বিষয়, যে আপনাদের মাইক্রোফোনটা ইফ পসিবল অফ রাখা ট্রাই করবেন, যদিও বা এইটা সব সময়ের জন্য ট্রু না। Again, আমরা যখনই আহ, কোনো টাইপের কথাবার্তা বলবো, আপনারা যদি কোনো কোয়েশ্চেন না বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি আমাদের সাথে কমিউনিকেট করবেন। অ্যান্ড সেই কমিউনিকেট করার জন্য ডেফিনেটলি আপনারা মাইক্রোফোন ওপেন করে কথা বলতে পারেন, বাট অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। অ্যানাদার থিং, বি রেসপেক্টফুল টু আদার্স। অ্যাগেন, আমরা যেহেতু এখানে সবাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছি, সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করব সবার প্রতি একটু মানে রেসপেক্টফুল থাকতে। আমরা একটু ট্রাই করব সবার প্রতি রেসপেক্টফুল থাকতে, কাউকে আমরা হুটহাট করে কোনো কথা বলবো না। এই টাইপের বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। তারপরের যে বিষয়টা আছে, এই বিষয়টা আমাদের জন্য সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ, অ্যান্ড দ্যাট ইজ উই হ্যাভ টু এঙ্গেজ উইথ দ্য ক্লাস, দিস ওয়ান। ওকে, এঙ্গেজ উইথ দ্য ক্লাস। দেখেন, প্রথমত আমরা ক্লাসে ঢোকার আগেই আগে একটু কোর্সটার আমরা যদি একটু কথা বলে নিই, কিংবা কোর্সটা আসলে কি বিষয়ে, কোর্সটা যদি কি বিষয়ে, তাহলে একটা জিনিস দেখেন, আমাদের কোর্সটা হচ্ছে মেইনলি ল্যাঙ্গুয়েজের কোর্স, বেসিক স্পোকেন এন্ড রিটেন ইংলিশ কোর্স। এই কোর্সটা মেইনলি ফোকাস করা হয় হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজের উপর। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি আম, এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, আমরা যদি না ক্লাসে যা কিছু করানো হচ্ছে সেটার সাথে নিজেকে এঙ্গেজ করি, তার মানে কি, ক্লাসে লেটসে কেউ একটা কথা জিজ্ঞেস করলো, আপনি একটা উত্তর জানেন কিন্তু আপনি বলতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এই টাইপের দ্বিধা থেকে নিজেকে একটু সরায় আনবেন, ক্লাসে যতটুকু পারা যায় এঙ্গেজ করার ট্রাই করবেন। এগেন, এটা আরো আম, প্রয়োজনীয় কেন, আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের একটা ভালো বিষয় হলো আমাদের দেশের, যেহেতু সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছি, একটু আচ্ছা, দেশে যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছি, একটু সবাই চ্যাট বক্সে লিখে দিবেন যে আপনারা আসলে দেশের কোন জায়গা থেকে জয়েন করেছেন, ঠিক আছে? এটা আমাদের জন্য অনেকটা বেনিফিট হবে। ওকে, আচ্ছা। জ্ঞান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন, তাহলে হচ্ছে সেই প্রশ্নগুলাও ডেফিনেটলি আমাদেরকে করবেন। আচ্ছা, দেখেন, আমি যে অনেকেই দেখেন আম, তাদের লোকেশন লিখে যাচ্ছে, আমি আমারটাও লিখে দিচ্ছি, আই এম ফ্রম রাজ হি। থ্যাংক ইউ সো মাচ। হুসাইন মাহাদি সিরাজগঞ্জ থেকে এসেছেন, আকরাম হোসেন বরিশাল, জলি কুষ্টিয়া, ভিভো 1935 খুলনা, লিটন কুমার হিয়ার ফ্রম খুলনা, আম, রিফাত আলী দিনাজপুর। অ্যাগেন, অনেক জায়গা থেকে অনেকে আসছে দেখছি, মুহাইমিন আহসান কুমিল্লা, সাদিক ফ্রম নরসিংদী, মাহিম। এগেন, দেখা যাচ্ছে অনেকে অনেক জায়গা থেকে এসেছি, আরমান হোসেন পুরান ঢাকা, ফখরে আজম সিদ্দিকী ফ্রম কক্সেস বাজার, অনেক দূর থেকে। পুরান ঢাকা ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস টু ভিজিট, আপনাদের ওখানকার খাবার দাবার অনেক টেস্টি। বুরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা নিজেদের লোকেশন লিখেছেন। এখন Mohammad Azad, you're from Chittagong. My hometown is Chittagong. Okay, so let's have a chat later on. So thank you so much যারা যারা আপনাদের লোকেশন লিখেছেন। And
এই জিনিসটাই আমাদের পুরো ক্লাসে কিংবা আমাদের পুরো কোর্সে সবচেয়ে বেশি প্রয়োজন হবে, যে আপনারা যখন কোনো একটা আপনাদেরকে কথা বলা হবে আপনারা সেটাতে একটু রেসপন্ড করবেন। ওকে, এই জিনিসটা আমাদের ডেভেলপমেন্টের জন্য কিংবা আমাদের ইমপ্রুভ করার জন্য অনেক বেশি কাজে লাগবে। আচ্ছা, এন্ড সেই বিষয়টাই আমরা মেইনলি এই জায়গাটাতে ফোকাস করেছি যে ডোন্ট বি অ্যাফ্রেড টু আস্ক কোয়েশ্চেন্স ইফ ইউ হ্যাভ এনি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ 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 কোয়েশ্চেনগুলো আস্ক করবেন। কোয়েশ্চেন যদি আস্ক না করেন আপনার জায়গা থেকেও বিষয়টা ক্লিয়ার হবে না, আমরাও আমাদের সাইড থেকে আপনাদেরকে সাপোর্টটা অতটা ভালোভাবে হয়তোবা দিতে পারবো না। সেক্ষেত্রে কোয়েশ্চেন আস্ক একটু করবেন। যদি যে কোনো টাইপের কোয়েশ্চেন থাকে, আপনি কোনো একটা কিছু জানেন, স্টিল সেটা ট্রাই করবেন। ওকে, আচ্ছা, অনেকেই আচ্ছা, এরপরে আমরা একটু একটা জিনিস দেখে নেই। আপনারা যদি স্ক্রিনটা একটু খেয়াল করেন, সাউন্ড নিয়ে অনেকের যে প্রবলেমটা আছে, সাউন্ড নিয়ে অনেকের যে প্রবলেমটা আছে, সাউন্ড নিয়ে সবার যে প্রবলেমটা আছে, একটু সাউন্ডের এই বিষয়টা আপনি যদি চিন্তা করেন, এখানে লেখা আছে যে আম, আপনাদের যদি সাউন্ড শুনতে প্রবলেম হয় সেক্ষেত্রে নিচে দেখবেন জয়েন অডিও দেওয়া একটা প্রম্পট আছে, বোথ ফোনের ক্ষেত্রে অ্যান্ড পিসি কিংবা ল্যাপটপের ক্ষেত্রে। আপনি যদি সাউন্ড শুনতে না পান কিংবা যদি সাউন্ড শুনতে আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে এই ফাংশনটা একটু অন অন করে দিবেন একটু। আম, আম, সেক্ষেত্রে এই ফাংশনটা আপনাকে অন করে ফেলতে হবে। ওকে, সাউন্ড নিয়ে যাদের যাদের প্রবলেম আছে প্লিজ এই কাজটা করে নেবেন, যদি আপনি সাউন্ড শুনতে না পান কিংবা সাউন্ডের ভলিউম যদি কম হয়। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ক্লাসে আমরা অনেক টাইপের স্লাইড শো, অনেক টাইপের আম, অনেক টাইপের ছবি, অনেক টাইপের মুভি আমরা এখানে একটু দেখবো, যেগুলো সবকিছু ডেফিনেটলি আমাদের এডুকেশনাল পারপাসেই হবে। সেক্ষেত্রে পোর্ট্রেট মোড মানে ফোনটাকে আমরা যদি সোজাভাবে নিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের আম, সেক্ষেত্রে আমাদের ওই জিনিসগুলো অনেক সময় ছোট করে দেখা যায়। সেক্ষেত্রে ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে গিয়ে যদি দেখেন সেক্ষেত্রে আপনাদের জন্য এই জিনিসটা অনেক কাজে আসবে and খুবই ভালোভাবে আপনারা জিনিসটা দেখতে পাবেন। সেক্ষেত্রে ট্রাই করবেন সব সময় এই ল্যান্ডস্কেপ মোডে আপনাদের ফোনটাকে রাখা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান আমাদের, আমরা ওভারঅল আমাদের কোর্স নিয়ে যে কাজটা ছিল কোর্সের এই বিষয়টা আমরা একটু আম, কথা বলে নেই। আমাদের এই কোর্স ফিটা ছিল হচ্ছে স্পোকেন ইংলিশের কোর্স, যেটা আমরা মেইনলি 2 মাসের মধ্যে শেষ করার ট্রাই করব। এই কোর্সের ভেতরে থাকবে হচ্ছে টোটাল 8 উইকের একটা কোর্স থাকবে, 24টা ক্লাস থাকবে আমাদের টোটাল। এই 24টা ক্লাসের ভেতরে আমরা মেইনলি 3টা বিষয় ফোকাস করব। সেটা হচ্ছে ইংলিশের বেসিক গ্রামার্স, ইংলিশে কিভাবে লিখতে হয় অ্যান্ড ইংলিশে কিভাবে পড়তে হয়। ঠিক আছে, সরি, ইংলিশে কিভাবে কথা বলতে হয়। আমরা মেইনলি এই 3টা বিষয়ের উপর ফোকাস করব। ওকে, অ্যান্ড আপনাদের এই বিষয়টাতে কিংবা এই কোর্সটাতে যারা যারা জয়েন করবেন কিংবা যারা যারা জয়েন করছেন তারা একটা কয়েকটা পারপাসে এই জিনিসটাতে জয়েন করতে পারেন। প্রথমত আমাদের অনেকে আছে যারা ইংলিশ ডেভেলপ করতে চায় কিংবা আম, ইংলিশ নিয়ে একটু ভয় ভীতির আছে যাদের, তাদেরকে তারা এই কোর্সটাতে জয়েন করতে পারেন। যারা যারা ইংলিশের উপরে একটু আম, মানে একটু ভয় আছে আপনাদের যে না আমি ইংলিশে ইউজ করতে চাই কিংবা ইংলিশে কথা বলতে চাই কিন্তু আমার ভয় কাজ করে, সেক্ষেত্রে আপনাদের জন্য এই কোর্সটা হতে পারে। অনেকে আছি যারা মানে দেখা যায় হায়ার স্টাডিতে আছি, লেটস সে ইউনিভার্সিটি লেভেলে আছি, তাদের হচ্ছে পড়াশোনা ইংলিশে আছে, আপনাদের ইংলিশে একটু কম্পেটেবল হতে কিংবা আনসার্স করতে একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলে এই কোর্সটা করতে পারেন। অ্যান্ড ফাইনালি আমাদের মধ্যে অনেকেই আছে যারা দেশের বাইরে যেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে একটা আমাদের বড় বাধা হলো আইএলস কোর্স কিংবা সরি আইএলস এক্সাম, যেটা কমপ্লিটলি হয় ইংলিশে। সো আপনি এইটাকে একটা ফান্ডামেন্টাল গ্রাউন্ড হিসাবে সেট করতে পারেন যে না আমি আইএলস এর দেওয়ার প্রিপারেশন হিসাবে এই কোর্সটা কাজ করবো। Okay, আচ্ছা, অনেকেই দেখছি চ্যাট বক্সে লিখেছেন সাউন্ড ভলিউমটা একটু কম। ওকে, আচ্ছা, আমি সাউন্ড ভলিউমটা অ্যাডজাস্ট করেছি, প্লিজ একটু চ্যাট বক্সে লিখতে পারবেন যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে, আর যদি সাউন্ডে ইস্যু থাকে সেটাও একটু বলে দেন।
আই বিলিভ প্লিজ এগেন আমাদের ক্লাসের একটা রুল ছিল যে আমাদেরকে ক্লাসের সাথে এঙ্গেজ হতে হবে, সো ওকে, একজন অলরেডি সাদিক লিখে দিয়েছে ক্লিয়ার অন মাই সাইড, সে অলরেডি বলে দিয়েছে তার সাইড থেকে। ওকে, আচ্ছা, সবাই বলছে সাউন্ড ওকে। সো লেটস প্রসিড। আমাদের ক্লাসের মেইনলি গ্রাউন্ড রুলস অ্যান্ড ওভারঅল ডেসক্রিপশন ছিল এইটা। আমরা মেইন আমাদের যে ক্লাস আছে আমরা সেই ক্লাসটাতে যাব। ওকে, সো এভরিওয়ান প্লিজ পে অ্যাটেনশন টু দ্য স্ক্রিন। অ্যাগেন, যারা যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা প্লিজ একটা জিনিস করে নেবেন যে ভিউয়ারদের জন্য দুটো অপশন থাকে, একটা হচ্ছে স্পিকার মোড আর একটা হচ্ছে প্রেজেন্টেশন মোড। সবাই একটু প্রেজেন্টেশন মোডে ওপেন করবেন যেন সবাই স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পান। সবাই একটু এগেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা কিংবা স্ক্রিনের কন্টেন্ট গুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এটাও একটু আমাকে কষ্ট করে লিখে দিবেন। ওকে, যা যা লিখছেন অলরেডি ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিডব্যাকস। ওকে, রিলেটেড একটা প্রবলেমস হচ্ছে, আমি আর একটু শেয়ার করে দিয়েছি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছি কিনা একটু ক্লিয়ারলি বলে দিই তো চট করে। ক্লিয়ার, ক্লিন, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা লিখেছেন, ফখর আদম সিদ্দিকী। ওকে, আচ্ছা, আজকে মেইনলি আমাদের ক্লাসের মেইন ফোকাস থাকবে হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড টেন্স। আমাদের ক্লাসের, আমরা যেহেতু এটা একটা ডেমো ক্লাস, এগেন আমরা ক্লাসের কিছু ছোট ছোট অ্যাসপেক্ট নিয়ে কথাবার্তা বলবো। এন্ড সেক্ষেত্রে আমাদের আজকের ক্লাসের মেইন ফোকাস থাকবে হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড টেন্স। আপনারা অলরেডি যারা যারা কোর্সের ফ্লায়ারটা পেয়েছেন কিংবা কোর্সের সমস্ত ডিটেলস পেয়েছেন, সেক্ষেত্রে দেখবেন ভোকাবুলারি অ্যান্ড টেন্স হচ্ছে আমাদের ক্লাসের একটা মুখ্য বিষয়গুলোর মধ্যে একটা। আমরা এই বিষয় দুটোর উপরে মেইনলি ফোকাস করব। ওকে, সো ফার্স্ট অফ অল কেউ কি বলতে পারবেন যে ভোকাবুলারি এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়? ভোকাবুলারি কিন্তু আমরা ডে টু ডে লাইফে সব সময় ইউজ করি। ওকে, শব্দ ভোকাবুলারি জিনিসটা, ভান্ডার শব্দ ভান্ডার ইয়াপ, শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার, অনেকে দুজনে অলরেডি বলে দিয়েছি ভোকাবুলারি হচ্ছে শব্দ ভান্ডার। এখন দেখেন, তাহলে বুঝতে পারছেন আমাদের ভোকাবুলারি জিনিসটা হচ্ছে মেইনলি আমরা কি কি শব্দ আমরা কি কি ওয়ার্ড ডে টু ডে লাইফে ইউজ করি, তাই না? আমাদের আজকের ক্লাসগুলো মেইনলি থাকবে এই শব্দ অ্যান্ড টেন্স, এই দুটো ফোকাসের উপরে, ঠিক আছে, এই দুটো বিষয়ের উপরে। এখন দেখেন, এই দুটোই কেন আমরা ফার্স্টে ফোকাস করলাম, কারণ দেখেন, আমরা যদি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি তাহলে ল্যাঙ্গুয়েজের যে পার্টগুলো আছে, ল্যাঙ্গুয়েজ কিভাবে মেইনলি বিল্ড হয়? প্রথমে থাকে হচ্ছে লেটার, তাই না? বা ইন্ডিভিজুয়াল অক্ষর। অক্ষর আমরা এক করে করে আমরা বিল্ড করি হচ্ছে শব্দ, অ্যান্ড এই শব্দগুলাই আমরা মেইনলি ইউজ করি আমাদের মনের ভাব প্রকাশের জন্য। সেক্ষেত্রে দেখেন, আমরা অক্ষর মোটামুটি কম বেশি সবাই এই জিনিসটাতে দক্ষ, বাট এই যে ওয়ার্ডস এর এই বিষয়টা, এটা কিন্তু আমাদের অনেক ক্রুশাল। আমাদের বাংলায় একটা কথা আছে না, যে মুখের কথা যদি বের হয়ে যায় তাহলে সেটার ফেরত আসে না, ওই যে কামানের গুলি আর মুখের কথা। তো এইটার মতনই সেম বিষয়, যে এই ওয়ার্ড জিনিসটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের জন্য খুবই ক্রুশাল একটা জিনিস। সো এই ওয়ার্ডটাকে আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে। ওকে, আচ্ছা, ওয়ার্ড তো গেল, কিন্তু ভোকাবুলারির সাথে আমাদের আরেকটা ওয়ার্ড যুক্ত করেছি আমরা, উইচ ইজ টেন্স। ওকে, এখন বলেন তো টেন্স জিনিসটা আসলে কি? আমরা যদি সিম্পল ভাষায় বলি, টেন্স কাল জিনিসটা কি? ইয়াপ, কাল। ওকে, কাল তো আমরা জানি, কাল হচ্ছে এগেন শুদ্ধ বাংলা ভাষায় আছে, তাই না? আমরা যদি এটাকে একটু আম, চলিত বাংলা ভাষায় ইউজ করতে যাই, আমাদের এটা হবে হচ্ছে টাইম বা সময়। ঠিক আছে, তার মানে কি, আমরা মেইনলি আজকে কাজ করবো হচ্ছে শব্দ আর সময় এই দুটোর উপরে। এখন ইংলিশ ভাষাটার একটা মজার জিনিস হলো কি, আমাদের বাংলা ভাষার মতো ইংলিশ ভাষারও শব্দগুলো সময় অনুযায়ী একটু একটু করে চেঞ্জ হয়। ঠিক আছে, আমাদের, আমরা লেটস সে যদি আমি বলি যে আমি ভাত খেয়েছি, এটা একটা বিষয়। আমি ভাত খাচ্ছি, এটা আরেকটা বিষয়, তাই না? ভাত খেয়েছি ডেফিনেটলি আগে হয়েছে, তো সেটা
আমাদের একটা সময় যেরকম খেয়েছি খাচ্ছি দুটো জিনিস চেঞ্জ হয়ে যায়, সিমিলারলি টাইমের সাথে সাথে আমাদের ওয়ার্ড গুলাও চেঞ্জ হয়ে যায় and এই জিনিসটা আমাদের খুবই মানে বড় একটা বিষয়। ঠিক আছে। আচ্ছা, ক্লাস শুরু হওয়ার আগে প্রত্যেকটা ক্লাসের একটা অবজেক্টিভ থাকে। প্রথম অবজেক্টিভ হলো আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক টেন্সেস ইন ইংলিশ প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল। আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য থাকবে তিনটা জিনিস। সেটা হলো আমরা বেসিক টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি টেন্স তো তিন প্রকার, তাই না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বাট সব সময় যে সবগুলা কাজে লাগে তেমনটা না। কিছু কিছু টেন্স আছে বেশি কাজে লাগে, কিছু কিছু টেন্স আছে কম কাজে লাগে। সেক্ষেত্রে আমরা মেইনলি আজকে ফোকাস করব যে টেন্স গুলো আমরা সচরাচর ব্যবহার করি, যে কটা হলো প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট সিম্পল। অ্যান্ড আমরা আজকে একটু ট্রাই করব যে এই তিনটা টেন্স অনুযায়ী কিভাবে একটা সেন্টেন্স কিংবা একটা ওয়ার্ড চেঞ্জ হয় অ্যান্ড আমরা কিভাবে এটা লিখতে কিংবা বলার সময় ইউজ করব। ওকে। এটা হলো লার্ন দ্য রুলস অফ হাউ ভার্বস চেঞ্জ উইথ ইচ টেন্স। এখন দেখেন এখানেও একটা ওয়ার্ড আছে ভার্ব, তাই না? ভার্ব বলতে আমরা মেইনলি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে কাজ বা ক্রিয়া, তাই না? এগেন ক্রিয়া, যেহেতু আমরা কাজ করছি তার মানে এগেন বোঝা বোঝা যাচ্ছে আমাদের এখানে কাজ নিয়েও কিছু কথা থাকবে। And the third thing, apply this knowledge in constructing correct sentences with the appropriate tense. এটা হলো আমাদের মূলত আমাদের ক্লাসের মেইন বিষয়, যেটা হলো আমরা আজকের ক্লাসে যা শিখবো সেটা ব্যবহার করে যাতে সেন্টেন্স গুলা ঠিকভাবে তৈরি করতে পারি, মানে বাক্য ঠিকভাবে তৈরি করতে পারি এন্ড বাক্যগুলো যেন সময় অনুযায়ী ঠিক হয়। আমাদের আজকের ক্লাসের মেইন ফোকাস হলো এই বিষয়টা। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আসি টেন্স কি সেটার উপরে। ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু চ্যাট বক্সে লিখতে পারবেন প্রথম যে ছবিটা আছে এই ছবিটা কিসের ছবি মনে হচ্ছে? হাইলাইট করে দিচ্ছি আপনাদের জন্য। এই যে এই ছবিটা গোল বৃত্ত করেছি, এই ছবিটা কিসের মনে হচ্ছে? হাসান, ওয়ার, তাই না? ছবিটা ওয়ারের, দ্যাটস অ্যাপ্রোপ্রিয়েটলি কারেক্ট। ওকে, সাদিক লিখেছেন এটা পাস্ট। আচ্ছা সাদিক, ক্যান ইউ প্লিজ বি আ বিট মোর স্পেসিফিক? বুরহান উদ্দিন আপনিও লিখেছেন ওয়ার, ঠিক আছে। তা এটাকে কি আরেকটু স্পেসিফিক হওয়া যায় যে যুদ্ধ তো, বাট কখনকার যুদ্ধ বা কিসের যুদ্ধ? দেখেন ছবিটা কিন্তু সাদা কালো, ছবিটা কিন্তু সাদা কালো, তাই না? ওইটা সাদা কালো। দেখা যাচ্ছে কয়েকজন পুরোনো আমলের হেলমেট পরে আছে, হাতে পুরোনো আমলের বন্দুক, একজনের হাতে একটা গ্রেনেড, অনেক কিছু, তাই না? আহ, হ্যাঁ, এই যে দেখেন আরমান হোসেন, আপনি দেখেন একদম কারেক্ট পয়েন্ট লিখেছেন 1971। এটা হচ্ছে 1971-এর ওয়ারের পিকচার, তার মানে কি মুক্তিযুদ্ধের ছবি, তাই না? সেকেন্ড ছবিটা একটু দেখেন তো, যে ছবিটা এখন মার্ক করছি আমি, উইচ ইজ যে মুহাইমিন হাসান, আপনি একদম কারেক্টটা লিখেছেন, ইন্ডিপেন্ডেন্স ইন 1971। আমাদের 1971-এ যে ইন্ডিপেন্ডেন্স ছিল সেটা। সেকেন্ড ছবিটা দেখে বলেন তো এটা কিসের ছবি মনে হচ্ছে? দ্বিতীয় যে ছবিটা আছে যেটা আমি মার্ক করেছি, হাইলাইট করেছি। আচ্ছা, ওপো, সেও আপনিও বলেছেন যুদ্ধ করছে, পাস্ট। সেকেন্ড ছবিটা, আমি জাস্ট সেকেন্ডটা, সে হচ্ছে হি ইজ রিডিং আ বুক। ওকে। আচ্ছা, এনভায়রনমেন্টটা দেখে কি কিছু মনে হচ্ছে যে সময়টা কেমন হতে পারে? দেখেন তার সামনে একটা টেবিল ল্যাম্প জ্বলছে, আশপাশে অন্ধকার নাইট টাইম অন্ধকার হইতে টাইম। পারে। এটা হচ্ছে নাইট টাইম হতে পারে, তাই না? রাতের সময় এটা হতে পারে, এরকম একটা সিন সিন আছে। আচ্ছা, লাস্ট ওয়ান। ওকে, লাস্ট যে ছবিটা আছে, আম, আমি এই ছবিটা একটু জুম করে দিব আপনাদেরকে। ওকে, দেখেন তো ছবিটা দেখে কিসের ছবি মনে হচ্ছে? অনেকে দাঁড়িয়ে আছে। আহ মুহাইমিন আহসান, আপনি এগেন রাইট আনসারটা দিয়েছেন, রিডিং অ্যান্ড রাইটিং আনসার, রিডিং অ্যান্ড রাইটিং অ্যাট নাইট। থার্ড ছবিটা যেটা বড় করে দেওয়া আছে এখানে, দিস ওয়ান, এটা কিসের ছবি মনে হচ্ছে? অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে, অনেকগুলো টিকিট কাউন্টার কাউন্টার। আছে। টিকিট কাউন্টার, তাই না?
আচ্ছা, জি। তিনটা ছবি গেল না? এখন আমরা মেইনলি আমাদের টেন্সের কাজই হলো এই বিষয়টা যে কোনটা কোন সময়। আরমান হোসেন, এই যে এগেন রাইট আনসার, রেলওয়ে স্টেশন। এগেন তিনটা আসলেই এই তিনটা সিনারিওরই ছবি। প্রথম ছবিটা হচ্ছে লিবারেশন ওয়ার অফ 1971, আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের কালীন একটা সময় ছবি, যেহেতু দেখেন ছবিটা সাদা কালো। এখন দেখেন লিবারেশন ওয়ার হয়েছিল 1971-এ, 1971-এ, অ্যান্ড আজকে বা এখনকার সময়টা হলো 2024। সো এগেন বোঝা যাচ্ছে না যে এটা অলরেডি অনেক আগে হয়েছিল বা অনেক আগে হয়ে গেছে এমন একটা বিষয়। অনেক আগে হয়ে গেছে এমন একটা বিষয়, কিংবা অ্যাটলিস্ট বর্তমান সময়ের আগে যে সময়গুলো হয়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে পাস্ট। আপনারা অনেকেই বলেছেন যে পাস্ট, সিম্পল পাস্ট, পারফেক্ট, কিংবা জাস্ট পাস্ট। দ্য থিং ইজ, আমরা পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট এই বিষয়গুলোতে একটু পরে যাব। আমরা আগে মেইনলি ফোকাস করব হচ্ছে পাস্টের এই বিষয়টাতে। ওকে, সেকেন্ড ওয়ান দেখেন, রাতের বেলা অন্য কেউ কেউ একজন বসে বসে কিছু একটা লিখছে, পড়ছে, সামনে টেবিল ল্যাম্প জ্বলছে। আচ্ছা, আমাদের দেশে যেখানেই থাকেন না কেন, এখন তো অবভিয়াসলি রাতের সময়, তাই না? সেক্ষেত্রে এইটা ডেফিনেটলি লিস্ট বলা যায় যে সে আমাদের সময়ে কেউ একজন, কোনো একটা ছেলে সে রাতের বেলা বসে বসে পড়ছে। এন্ড আমাদের এখানেও যেহেতু রাতের সময়, সো টাইমের বিষয়টাও এখানে ইউনিফাইড। সো এখানে এটা আমরা কি বলতে প্রেজেন্ট পারি? প্রেজেন্ট, প্রেজেন্ট তাই না? হুম, তাই না? প্রেজেন্ট। কেন? Present বিকজ continuous. এগেন দ্য থিং ইজ, প্রেজেন্ট আমরা এতটুকু জানি, ওকে, Yes. প্রেজেন্ট। বাট এই প্রেজেন্টটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট, এটা কি আমরা এখনো ডিফাইন করতে পেরেছি? আমরা আই বিলিভ করতে অতটা ভালো পারিনি, তাই না? এক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এটা কোন টেন্স। আমরা ওই স্পেসিফিক ক্যাটাগরি গুলাতে একটু পরে যাব, আমরা বেসিক টেন্সের উপরে আগে ফোকাস করছি, ঠিক আছে? আচ্ছা, থার্ড পয়েন্ট কিংবা থার্ড যে অপশনটা আছে, which was this one, right? একটু চিন্তা করেন তো। হুম, আমরা টিকিট কাটি যখন, লেটস সে অনেকেই বলেছেন রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, টিকিট কাউন্টার, এক কথায় এটা কিন্তু একটা টিকিট কাউন্টার, তাই না? এখন একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যখন টিকিট কাটি, আমরা ইউজুয়ালি আমরা সাধারণ অবস্থার কথা বলছি, ঠিক আছে? আমরা সাধারণত যখন টিকিট কাটি, আমরা কখনকার জন্য টিকিট কাটি? আমরা কি আম, এখনই চলে যাব এইরকম উদ্দেশ্যে বেশি টিকিট কাটি, নাকি আমরা Future, লেটস সে future. ফিউচার। ফিউচারের জন্য, আমরা এক্স্যাক্টলি আমরা সামনের দিনে কিংবা সামনের সময়ে আসছে এরকম কোন একটা জিনিসের জন্য টিকিট কাটি? সেক্ষেত্রে এটা হলো আমাদের ফিউচার টেন্সের একটা উদাহরণ। ওকে, ফিউচার, আই বিলিভ আমাদের টেন্সের এক্সাম্পলটা হলো মেইনলি এটা, যে আমাদের আম, সময় অনুযায়ী কিংবা কোন সময়ের জন্য আমরা কোন কাজটা করছি সেটা অনুযায়ী আমাদের টেন্সটা চেঞ্জ হয়। টেন্সের উপর ভিত্তি করে কিংবা সময়ের উপর ভিত্তি করে আমরা জানি টেন্স হলো তিন প্রকার, তাই না? টেন্সের যদি আমরা একটু ডেফিনেশনে যাই ফার্স্টে, টেন্স refers to the form of a verb that indicates the time at which an action occurs. এটাকে যদি আমি বাংলা ট্রান্সলেট করি, এটা বলছে টেন্স মূলত ফর্ম অফ আ ভার্ব, তার মানে কি ভার্বের অবস্থা নির্দেশ করে। এন্ড অবস্থাটা কখন? টেন্স refers to the form of a verb that indicates the time at which an action occurs. টেন্স মেইনলি ভার্বের অবস্থা নির্দেশ করে, এন্ড ভার্বটা মেইনলি ডিপেন্ড করে কোন টাইমে আমাদের একটা স্পেসিফিক কাজ হয়েছিল, ঠিক আছে? তো আমরা বুঝতেই পারছি আমাদের টেন্সের সমস্ত কাজ হলো এই সিঙ্গেল টার্মটা নিয়ে, which is verb. ওকে, আমাদের মেইনলি ফোকাস হলো টেন্সের এই, সরি, পার্টস অফ স্পিচের এই স্পেসিফিক এরিয়াটাকে আমরা ফোকাস করব, which is verb. ওকে, এখন আমরা টেন্সের ডেসক্রিপশন সবাই জানি, তাও একটু আম, আম, খোলাসা করে নেওয়াটা বেটার। আমাদের তিনটা প্রাইমারি টেন্স আছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, আচ্ছা, আমরা তো মেইনলি এই কোর্সটা কমপ্লিট করছি আমাদের
ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য। এন্ড প্রথমে যেহেতু আপনাদেরকে বললাম যে এই কোর্সটা হচ্ছে কাদের কাদের জন্য, দ্যাটস আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে যাচ্ছেন একদম ফান্ডামেন্টাল সাইড থেকে, সেক্ষেত্রে আপনাদের জন্য এই কোর্স। কেউ লেটস সে আপনারা জব করছেন, আপনাদের জবে অনেক সময় ইংলিশ অনেক কিছু লিখতে হয়, সেটার জন্য আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন। এন্ড আপনারা যারা লেটস সে স্টুডেন্ট আছেন, আপনারা ইংলিশে আপনাদের কোনো কিছু লেখালেখি আছে লেটস সে ইউনিভার্সিটি লেভেলে, তারাও যদি ডেভেলপ করতে চান আপনারা এই কোর্সটা কাজ করতে পারেন। এখন দেখেন আমরা শুরুই করলাম কেন টেন্স দিয়ে। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা খুব বেসিক একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি। লেটস সে আপনি যে পাড়ায় থাকেন কিংবা আপনার পাড়া যেটা, সেই পাড়াতে কয়েকদিন আগে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? এখন আপনি সেটাকে আম, সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটার আপনি দেখছেন যে যথাযথ কোনো স্টেপ কোনো অথরিটি নিচ্ছে না। এক্ষেত্রে আচ্ছা, বিসি হুমায়ুন মাহাদি, আমি আপনার কোয়েশ্চেনটা 1 সেকেন্ড পরে একটু আনসার করছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে বিষয়টা বলছিলাম যে again, লেটস সে আপনার পাড়াতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো অথরিটি সেটা নিয়ে স্টেপ নিচ্ছে না। এই যে কয়েকদিন আগে দেখেন ডাকাতির একটা ইনসিডেন্ট গেল না, লেটস সে ডাকাতি নিয়েই আপনার অথরিটি কোনো কাজ করছে না। সেক্ষেত্রে আপনাকে অথরিটিকে জানাইতে হবে। লেটস সে আপনার ফ্রেন্ডের বাড়িতে কয়েকদিন আগে ডাকাতি হয়েছে। এখন দেখেন কয়েকদিন আগে যে ডাকাতি হয়েছে এটা কি বর্তমান সময়ের আগে, তাই না? সেক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি পাস্ট টেন্সে পুরো এরিয়াটা লিখতে হবে, পুরো অথরিটিকে জানানোর জন্য আমাদের ডেফিনেটলি একটা লেটার লিখতে হবে। সেক্ষেত্রে সেই লেটারটা কমপ্লিটলি হবে হচ্ছে এই পাস্ট টেন্সের উপরে, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন একটা এসেছে, বিসিএস রিটার্ন কি লাগবে? আচ্ছা দেখেন, বিসিএস রিটার্ন বলেন কিংবা হচ্ছে লেটস আমাদের দেশে যে ব্যাংক জবস কিংবা সরকারি জবস গুলো থাকে, সেগুলাতে দেখেন ইংলিশে কিন্তু বড় একটা কোয়েশ্চেন এরিয়া থাকে, তাই না? সেক্ষেত্রেও দেখবেন ইংলিশের তারা কোয়েশ্চেন গুলো করে হচ্ছে এই বেসিক কনসেপ্ট থেকে। কারণ আপনার যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আপনাদের যেহেতু বিসিএস এ বেশি আসে, বিসিএস কিংবা ব্যাংক জবস এ যেহেতু বেশি আসে কিংবা জব সেক্টরে বেশি আসে, তারা মেইনলি কি করবে আপনাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট সেন্টেন্স দিবে, একটা ওয়ার্ড হয়তো বা তুলে দিয়েছে, সেখানে কোন কারেক্ট ওয়ার্ডটা বসবে। এখন দেখেন ওয়ার্ডের অ্যাপ্রোপ্রিয়েসি কমপ্লিটলি ডিফাইন করে হচ্ছে আপনাদের সেন্টেন্সের এই স্ট্রাকচারের উপরে, আপনার সেন্টেন্স ঠিকভাবে ক্রিয়েট করতে পারছেন কিনা, আপনাদের বেসিক্স কতটা স্ট্রং। এন্ড আমাদের এই কোর্সের নামই হলো বেসিক গ্রামার রিভিশন। সেক্ষেত্রে ডেফিনেটলি এই কোর্সটা যদি আপনি করেন, কিছু না হলে আপনার বিসিএস এর উপরে একটু কাজ হবে। প্রবাসীদের জন্য কোর্সটাতে কিছু আছে কিনা এটা একটু রবিউল স্যার আপনি একটু এক্সপ্লেইন করে আমাকে বলবেন যে প্রবাসীদের জন্য কোর্সটা কিছু আছে না বলতে আসলে কি বুঝাচ্ছেন? এটা যদি এক্সপ্লেইন করেন আমার জন্য এটা বোঝানো অনেক ভালো হবে। ওকে, এগেন আমরা হচ্ছে নেক্সট একটু যাই। লেটস সে আমরা আম, তিন টাইপের যে টেন্স আছে, তিন টাইপের টেন্স তো ডেফিনেটলি আমরা জানি। প্রেজেন্ট টেন্স বর্তমান সময় যেটা হচ্ছে, পাস্ট টেন্স আগে যে কোনো কিছু একটা হয়েছে, এই যে লিবারেশন ওয়ার কিংবা মুক্তিযুদ্ধের এই বিষয়টা। ফিউচার টেন্স ডিসক্রাইবস অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন লেটার, অনেক পরে কোনো একটা ঘটনা ঘটবে এমন ঘটনা ডিসক্রাইব করে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে? এখন দেখেন, আমরা প্রথমে বলেছি টেন্স রেফার্স টু দ্য ফর্ম অফ আ ভার্ব, ঠিক আছে? তার মানে কি, এগেন এর আগেও এই যে কথাটা খুব বড় করে বললাম যে আমাদেরকে ভার্বের উপর মেইনলি ফোকাস করতে হবে, কারণ টেন্স হচ্ছে কমপ্লিটলি ভার্বের খেলা, ঠিক আছে? আচ্ছা, আমরা চিন্তা করি তাহলে ভার্ব বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে? আচ্ছা, ভার্ব আমরা যদি একদম বেসিক স্টেটমেন্টের কথা চিন্তা করি কিংবা বেসিক ডেফিনেশনের কথা চিন্তা করি, ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস অ্যাকশন, ঠিক আছে? ভার্ব হলো এমন কোনো ওয়ার্ড যেটা কাজ নির্দেশ করে কিংবা কোনো একটা কাজ হচ্ছে এমনটা নির্দেশ করে। এখন আপনারা একটু চিন্তা করেন তো একটা বিষয়, আমরা বাংলাতে লেটস সে একটা ওয়ার্ড যদি ইউজ করি যে লেটস সে একটা ওয়ার্ড, এখন যেহেতু রাতের বেলা আমি লেটস সে কথাটা এইভাবে বললাম, আমি ভাত খেয়েছি, ঠিক আছে? এই যে আমি আমি ভাত, এই দুটো কিন্তু আমার কাজ বোঝাচ্ছে না, কাজ বোঝাচ্ছে হচ্ছে খেয়েছি এই এরিয়াটা। সো এই বিষয়টাই হচ্ছে ভার্ব। আমরা যেটা বাংলাতে ক্রিয়া বলি সেটাই হচ্ছে ইংলিশে ভার্ব। এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, রান, ওয়াকস, ইট, স্লিপ, থিঙ্ক,
বাই, পে, রিড এক্সেট্রা। এখন দেখেন প্রত্যেকটাই কিন্তু কিছু কিছু কাজ বোঝায়, তাই না? এই দেখেন রান, দৌড়ানো, রান, দৌড়ানো, ওয়াক, হাঁটা, ইট, খাওয়া, স্লিপ, ঘুমানো, থিঙ্ক, চিন্তা করা। লেটস সে আমরা অনেক সময় বলি না যে আচ্ছা আমি এই বিষয়টা চিন্তা করছি কিংবা আমি চিন্তা করে দেখি। এই জিনিসটাই হচ্ছে মেইনলি ভার্ব, ঠিক আছে? আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব জিনিসটা বলতে এটাই বুঝি যে ওয়ার্ড গুলা কাজ বোঝায়। ভার্বের প্রকারভেদ অনুযায়ী ভার্বের প্রকারভেদ অনুযায়ী আমরা হচ্ছে দুই টাইপের ভার্ব মেইনলি ফোকাস করি। এই বিষয়গুলো আমরা মেইনলি প্রথমেই সেরে নিচ্ছি, কারণ আমরা এই এগুলা হচ্ছে খুবই ক্লিয়ার, খুবই সিম্পল কিছু বিষয়, বাট এগুলা যদি আমরা একটু রিক্যাপ না করে নেই পরের জিনিসগুলো আমাদের জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা দেখেন, অ্যাগেন ভার্ব হচ্ছে মেইনলি দুই প্রকার। আমরা জানি ভার্বেরও আবার প্রকারভেদ আছে দুই প্রকার, ঠিক আছে? একটা হলো মেইন ভার্ব। মেইন ভার্ব বলতে আম, এমন ভার্ব বোঝায় যেগুলা প্রধান আসলে কাজটা বোঝায়, ডিফাইন্স দ্য অ্যাকশন। লেটস সে ইট, প্লে, স্লিপ, রিড এক্সেট্রা। আই ইট রাইস, আমি ভাত খাই। এটা যেরকম কমপ্লিটলি একটা কাজ বোঝাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ভার্বের ক্যাটাগরিতে পড়ে। অক্সিলারি ভার্ব বলতে বোঝানো হয় ডিফাইন্স দ্য টাইম অফ অ্যাকশন, ঠিক আছে? অক্সিলারি ভার্ব বলতে আমরা এতদিন ধরে জেনে এসেছি যে অক্সিলারি ভার্ব হলো এমন ভার্ব যেটা মেইন ভার্বকে সাহায্য করে, তাই না? এখানে আমরা একটা নতুন বিষয় দেখতেছি যে অক্সিলারি ভার্ব হলো এমন জিনিস, এমন ওয়ার্ড যেটা টাইম অফ অ্যাকশন, কাজটা কখন হয়েছে সেটা ডিফাইন করে, ঠিক আছে? এটা কেন বলা হচ্ছে, এটা মেইনলি আমরা যদি এক্সাম্পল গুলো দেখি আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল দেখেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এক্সেট্রা, তাই না? এখন দেখেন এম, ইজ, আর, লেটস সে আমি খুব সিম্পল একটা সেন্টেন্স যদি চিন্তা করি, আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি, ঠিক আছে? তার মানে কি, এটা আমি বর্তমান সময়ে বুঝাচ্ছি, আমি ভালো আছি। আমি যদি বলি আই ওয়াজ ওয়েল, দেখেন আমি ওয়ার্ডের জাস্ট সেন্টেন্সের আমি মাঝখানের একটা ওয়ার্ড চেঞ্জ করে দিব, আই অ্যাম ওয়েল। এখন দেখেন ওয়েল কি একটা কাজ না? ভালো হওয়া কিংবা ভালো থাকা, এটা একটা কাজের মধ্যে কিন্তু পড়ে, তাই না? যদিও বা এটা এখানে ভার্ব হিসাবে কাউন্ট করা হচ্ছে না, বাট স্টিল আমরা এটাকে যদি একটু চিন্তা করি, ওয়েল আমরা ভার্ব হিসাবে কাউন্ট করতে পারি। সেখানে দেখেন আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি, এটা আমরা এখন ভালো আছি সেটা বোঝাচ্ছি। লেটস সে আমাদের অক্সিলারি ভার্ব আরেকটা কি ছিল, ওয়াজ, তাই না? আচ্ছা, মোডাল ভার্ব আছে কিনা আমরা এই জিনিসটা আরেকটু পরে আসি, রিফাত স্যার। আমরা আগে এই বেসিক কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? আচ্ছা, আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। আমি যদি লিখি আই ওয়াজ ওয়েল, ঠিক আছে? আচ্ছা, সিম্পল বিষয়, আমি কোনো প্রকার কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, আমি কোনো প্রকার ঝামেলাতে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পল বিষয় বলছি। আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল। আই ওয়াজ ওয়েল যদি বলি তাহলে জিনিসটা কি হচ্ছে, আমি ভালো ছিলাম, তাই না? দেখেন বিষয়টা কিন্তু অলরেডি আগে কিছু একটা হয়ে গেছে, কিংবা আমি আগে ভালো ছিলাম এমনটা বোঝাচ্ছে, তাই না? তাহলে দেখেন জাস্ট এই দুটো ওয়ার্ড কখন বিষয়টা হচ্ছে সেটা কিন্তু ডিফাইন করে দিচ্ছে। এটাই হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ, যে কখনো কাজটা হচ্ছে সেটা আমাদেরকে ডিফাইন করে দেওয়া। মোডাল ভার্বের কাজ যেটা আছে, মোডাল ভার্বের কাজটা যেহেতু আরেকটু অ্যাডভান্স লেভেলে, আমরা বেসিক এই জিনিসটা আলোচনা করে তারপরে মোডাল ভার্বের এই দিকে যাব। ওকে, আচ্ছা, এতদূর পর্যন্ত আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে যে না আমি এই স্পেসিফিক পার্টটা বুঝিনি, তাহলে প্লিজ বিষয়টা ডাইরেক্টলি চ্যাট বক্সে লিখে দিবেন, ঠিক আছে? আমরা সাথে সাথে প্রবলেমটা সলভ করে দিব। এমনটা না যে আপনি প্রবলেম ফেস করছেন আমি নেক্সটে চলে যাব, এমনটা কখনোই হবে না, ঠিক আছে? আপনারা জানি আমাদের ইংলিশে সবারই প্রবলেম আছে, আমি বাঙালি হিসেবে আমার নিজেরও ইংলিশে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের প্রবলেম সলভের উপরেই আমাদের মেইন ফোকাসটা থাকবে। সো এতদূর পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ 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 আমাদেরকে জানাবেন, সেটা চ্যাট বক্সে হোক কিংবা টেক্সটে হোক, যেভাবেই হোক, ঠিক আছে? আচ্ছা, ভার্বের এই কনসেপ্টটা যদি
আচ্ছা, মুহাইমিন হাসান, আপনি বলেছেন আর একবার প্লিজ। আচ্ছা, আমরা একটু সিম্পলি এই বিষয়টা ট্যাকেল করে যাই, ঠিক আছে, যে কি বোঝাচ্ছে ভার্ব। আমাদের আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে যে টেন্স হলো কমপ্লিটলি ভার্বের উপরে ফোকাস করে। আমাদের টেন্স কমপ্লিটলি এই ভার্ব বা কাজের উপরে ডিফাইন করে বা কাজের উপর নির্ভর করে। এখন কাজের যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে দেখেন, কাজ হচ্ছে মূলত কিংবা ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে মেইন ভার্ব, ডিফাইন্স দ্য অ্যাকশন, এমন ভার্ব যেটা কাজটা বোঝাচ্ছে, কি কাজ হচ্ছে সেটা বোঝাচ্ছে। এখন দেখেন এখানে লেটস সে একটা ভার্ব আমি নিয়েছি রান, কিংবা এখানেই দেখেন রিড একটা, এটা কি আমার একটা কাজ যেটা হচ্ছে সেটা আমি বুঝাচ্ছি, তাই না? একটা কাজ, সেটা রিড, এটাই হচ্ছে মেইন ভার্ব, যেটা হচ্ছে মূলত কাজটা কি সেটা বোঝায়। অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা এতদিন ধরে জেনে এসেছি যে হেল্পিং ভার্ব, সেই ভার্বটা মেইনলি ফোকাস করে এই কাজটা আহ, কখন হচ্ছে সেটা ডিফাইন করে, ঠিক আছে। ভার্বস দ্যাট ডিফাইন দ্য টাইম অফ অ্যাকশন। আমরা অক্সিলারি ভার্ব বলতে যে এতদিন জেনে এসেছি যে ভার্ব সাহায্য করে, মেইন ভার্বকে সাহায্য করে এমন ভার্ব অক্সিলারি ভার্ব, এটা আমরা জেনে এসেছি, এটা পুঁথিগতভাবে আমরা জানি, ঠিক আছে। বাট অক্সিলারি ভার্বের যদি আমরা কাজ চিন্তা করি তাহলে কাজ হচ্ছে মেইনলি এটা মানে আমাদের যে অ্যাকশনটা হচ্ছে কিংবা এই যে কাজটা হচ্ছে সেটা কখন হচ্ছে সেটা ডিফাইন করে, ঠিক আছে। আচ্ছা, আই বিলিভ এইটুকু পর্যন্ত। মুহাইমিন স্যার, আপনি যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু চ্যাট বক্সে জানাই দিবেন আমাদেরকে, হ্যাঁ। আমি নেক্সটে আবার দরকার পড়ে এই জায়গাটুকুতে ফোকাস করব। আমাদের আজকে মেইনলি, এর আগে বলেছিলাম যে আমরা মেইনলি বেসিক তিনটা টেন্স নিয়ে কাজ করবো, which are present simple, present continuous and past simple. ওকে, সেখান থেকে আমরা আসি তাহলে প্রথম ভার্বের উপরে, ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা মূলত দুটো কারণে ব্যবহার করব, ঠিক আছে। দুটো কারণ কি কি? প্রথমটা হলো used for habitual actions or routines, ঠিক আছে। প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কখনোই, তার আগে বলে দেই, প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কখনোই এই নাম ধরে ধরে কখনো ল্যাঙ্গুয়েজ শিখবো না, যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা প্রেজেন্ট কমপ্লেক্স টেন্স, এটা প্রেজেন্ট কম্পাউন্ড টেন্স। আমরা কখনো এই নাম ধরে ধরে টেন্স শিখবো না। আমরা ফোকাস করব কোনটা কোন সময়ে ঘটছে সেটার উপর, and সেটা অনুযায়ী আমরা আমাদের রুলসটা কি কি, এন্ড সেই রুলস অনুযায়ী সেন্টেন্স কিভাবে বানাইতে হয়। আমরা কখনোই লেটস সে লিখার সময় কিংবা কথা বলার সময় আমরা যে কাজটা করি, আমাদেরকে গতানুগতিক ভাবে স্কুল কলেজে যে বিষয়টা শেখানো হয়েছে যে না, আমাদেরকে সবসময় কথা বলতে গেলে কিংবা লিখতে গেলে আম, এই সবসময় টেন্স কিংবা গ্রামারটা মাথায় রেখেই এই জিনিসটা ফোকাস করতে হবে। এটা এটা থেকে আমরা এই কোর্সটাতে একটু বের হয়ে আসার চেষ্টা করব। যেহেতু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে বলেন কিংবা আমাদের জাতিগত অবস্থার কারণে বলেন, আমাদের সবারই ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপর একটু দুর্বলতা আছে। সো আমরা যদি এই কনসেপ্ট গুলা বারবার করে মাথায় নিয়ে রুলস চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করি যে কিভাবে ক্লাস করব কিংবা কিভাবে লিখবো, দেখবেন আপনাদের জন্য বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে। আমরা কখনোই এইগুলোকে ফোকাস করে বা এই নাম মুখস্থ রেখে বা নাম মনে রেখে কি করব সেটা আমরা কখনো ফোকাস করব না। আমরা কি করব, এগুলা কখন ব্যবহার করা হয় সেটা জানবো, এন্ড সেটা অনুযায়ী আমার স্ট্রাকচার কিরকম হয় বা লিখতে হয় কিভাবে আমরা সেটা ফোকাস করব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আম, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স কখন ব্যবহার করব? যখন আমরা হ্যাবিচুয়াল কোনো বিষয় বর্ণনা করব। হ্যাবিচুয়াল বিষয় বলতে আমরা বোঝাই অভ্যাসগত বা অটোমেটিক যে বিষয়গুলা হয়, সেই বিষয়গুলো আমরা মেইনলি হ্যাবিচুয়াল বিষয় হিসাবে বলি। যেমন আমাদের বলা হয় না যে বাঙালিদের অভ্যাসগত একটা বিষয় হলো যে অতিথি পরায়ণতা। আমরা অতিথি দেখলে খুব মানুষজনদেরকে আদর যত্ন করি, খাতির যত্ন করি। এই বিষয়টাই হচ্ছে আমাদের অভ্যাস, এন্ড আমরা অভ্যাসগত যখন কোনো ব্যবহার কথা ডিসক্রাইব করব কিংবা অভ্যাসগত যখন কোনো বিষয় ডিসক্রাইব করব তখন আমরা মেইনলি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব।
আরেকটা জিনিস আমরা যখন ব্যবহার করব সেটা হচ্ছে রুটিনের জন্য। আমরা লেটস সে এমন একটা কাজ যেটা আমরা রেগুলারলি করি, লেটস সে, আচ্ছা আপনাদের মধ্যে রুটিন ফলো করেন কিংবা রুটিন ওয়াইজ যে কোনো লাইফের একটা কাজ করেন, এরকম কি কোনো কাজের এক্সাম্পল দিতে পারবেন? একটু চ্যাট বক্সে লিখে দেন তো। জাস্ট কাজটার কথা বলেন, আপনি যদি বাংলায় লিখেন বাংলাতেও সমস্যা নেই, যে এমন একটা কাজ যেটা আমি প্রত্যেক দিন করি। যেরকম আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে কম্পিউটারে গেম খেলি। এটা আমার অভ্যাসগত কাজ। এই যে রিফাত আলী আপনি লিখেছেন নামাজ পড়ি, হ্যাঁ এটা একটা অভ্যাসগত কাজ। সাদিক আপনি বাইক রাইড করেন, এটাও একটা অভ্যাসগত কাজ, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে বাইক রাইড আমিও কিন্তু অভ্যাসগত, আমি রেগুলার বেসিসে করি। আমার যখন অফিসে যেতে হয় তখন আমি হচ্ছে বাইক রাইড করি, সো এটাও আমার প্রত্যেক দিনের রুটিন হিসাবে পড়ে। আমরা যখন এই যে হুসেন মাহাদি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে ফোন ইউজ করি, মাহিম স্টাডি, দেখেন অনেকে অনেক টাইপের রুটিনের কথা বলছি না আমরা। আমরা যখনই এই টাইপের রুটিন ডিসক্রাইব করতে যাব, আমরা যখনই আমাদের রুটিনটাকে বলতে যাব, তখনই আমরা মেইনলি এই স্ট্রাকচারটা ব্যবহার করব। স্ট্রাকচারটা আমরা একটু পরে আসছি। আর একটা কাজে আমরা মেইনলি প্রেজেন্ট সিম্পল ইউজ করি, সেটা হলো জেনারেল ফ্যাক্টস অথবা ট্রুথ। এমন কোনো বিষয় যেটা জেনারেলি মানে ফ্যাক্ট হিসেবে কাউন্ট করা হয়, কিংবা এমন কোনো বিষয় যেটা সব সময় সত্যি, এমন কোনো বিষয়কে আমরা যখন ডিসক্রাইব করব তখন আমরা প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা ব্যবহার করব। এগেন দেখেন আমরা কিন্তু বলছি প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা ব্যবহার করবো, আমি কিন্তু কখনোই বলছি না প্রেজেন্ট সিম্পল টেন্স মাথায় নিয়ে আমরা এই যে কাজটা করব। ঠিক আছে? কিভাবে হতে পারে এটা? যেমন ধরেন, আচ্ছা জেনারেল একটা ফ্যাক্ট, এই যে ম্যান ইজ মর্টাল। তারপরে এই যে আহ, রবিউল করিম আপনি লিখেছেন আই ওয়ার্ক ফর 50 মিনিটস। এই যে আপনার যেটা, এটা একটা অভ্যাস হিসাবে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের মধ্যে পড়ে। আম, তারপরে আম, এই যে 50 মিনিটের একটা কাজ করা, এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা রুটিনের মতো হয়, সো এটাও একটা প্রেজেন্ট সিম্পলের মধ্যে পড়ে। লেটস সে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জেনারেল ফ্যাক্ট। জেনারেল ফ্যাক্ট বলতে এমন কিছু যেটা ঘটে থাকে। যেমন ধরেন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটা একটা ফ্যাক্ট হতে পারে, তাই না? যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে সব সময়, এই জিনিসটা এমনই হয় and এটার কোনো চেঞ্জ হয় না। এই যে আমরা অভ্যাস যেটা বলছি, সূর্যের অভ্যাসও কিন্তু এটা যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। আমাদের এই যে সকালবেলা দাঁত ব্রাশ করা, রেগুলারলি দাঁত ব্রাশ করা, মোহাম্মদ আজাদ যে কথাটা বলেছেন, তারপরে লেটস সে ফোন ইউজ করা, পড়াশোনা করা, এই প্রত্যেকটা কিন্তু আমাদের অভ্যাসগত কাজ, তাই না? And এই প্রত্যাহিক বা রেগুলার বেসিসে যে বিষয়গুলো ঘটে সেগুলো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের ভেতরে পড়ি। এক্সাম্পল হিসাবে আমরা দেখেন দুটো সেন্টেন্স নিয়েছি, আই গো টু স্কুল এভরি ডে। এটা দেখেন আমাদের অভ্যাস একটা যে না এটা হ্যাবিট বলেন, কিংবা আমি এটাকে আরেকটু চেঞ্জ করে লিখলাম লেটস সে রুটিন। ওকে, আমাদের আমি প্রত্যেক দিন স্কুলে যাই, এটা যেরকম একটা অভ্যাসগত কাজ। ওকে, তারপরে কি ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি, এইটা কি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বয়েল হয়, পানি ফুটতে শুরু করে, এটা যেরকম জেনারেল ট্রুথ। আপনারা অনেকে লিখেছেন এই যে লিটন কুমার, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও যেরকম একটা সত্যি। এই টাইপের সত্যি আমরা যখন লিখবো তখন আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা ব্যবহার করব। এখন আসি আমরা প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা কি। এখন দেখেন আমরা ইউজুয়ালি সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? আমাদের নর্মালি আমরা যে এতদিন যে শিখে এসেছি, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হলো এইটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা প্রথমেই একটা কথা বলেছি যে আমাদের টেন্সের মূল কাজ হলো এই জিনিসটা, ভার্ব। এই বিষয়টাতে আমাদের টেন্সের মেইন ফোকাস থাকে। এক্ষেত্রে আমাদেরকে মেইনলি এই ভার্বের রুলস গুলাই শিখতে হবে। আমাদের সাবজেক্টও চেঞ্জ হবে না, আমাদের অবজেক্টও চেঞ্জ হবে না। সাবজেক্ট বলতে মেইনলি কার বিষয়ে কথা বলা হচ্ছে, অবজেক্ট বলতে সে আসলে কিভাবে মানে কি কাজটা করছে ইন ডিটেইলস, ভার্বটা হচ্ছে কি কাজ করছে। আমাদের মেইনলি চেঞ্জ হয় হচ্ছে এই ভার্বটা। ওকে, যদি ভার্ব রুলস এর কথা চিন্তা করি,
আমরা যখন এই প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব তখন আমাদের দুটো রুল মেইনলি ফোকাস করতে হবে। ওকে, আমরা জানি সাবজেক্টের কথা, আমরা এর আগে সাবজেক্টের কথা বললাম না এখানে। এখন দেখেন সাবজেক্ট কি কি হতে পারে। আপনারা যদি এই যে চ্যাট বক্সে আপনারা যে কথাগুলো লিখেছেন সাবজেক্ট গুলো একটু যদি খেয়াল করে দেখেন, একজন বলেছেন আমি রেগুলারলি দাঁত ব্রাশ করি, একজন বলেছেন আমি ফোন ইউজ করি, আমি বাইক রাইড করি, আমি নামাজ পড়ি, তাই না? এখন দেখেন এই যে আমরা বারবার করে বলছি যে আমি এইটা করি, আমি এটা করি, এখানে মেইনলি যার দ্বারা কাজটা আমরা সম্পাদন করা হচ্ছে কিংবা যে কাজটা করছে তাকেই আমরা সাবজেক্ট হিসাবে কাউন্ট করি, ঠিক আছে? কে কে কাজ করতে পারে? হয় আমি করতে পারি, না হয় আপনি করতে পারেন, না হয় আমরা এই যে পুরো ক্লাস একসাথে একটা কাজ করছি এটা করতে পারি, ফাইনালি অন্যরা কেউ, আমি না কিন্তু অন্যরা কেউ কাজটা করছে। ঠিক আছে, লেটস সে আমি আপনাদের ক্লাস শেষে আমি আপনাদেরকে একটা পরীক্ষা দিলাম, ঠিক আছে? এই পরীক্ষাটা কি হবে? আম, আপনারা করবেন, আমি দিব না, তাই না? সেক্ষেত্রে আপনারা স্পেসিফিকলি এই কাজগুলো করছেন। আপনারা এগেন দেখেন দল ধরে কিন্তু করছেন, তাই না? আপনারা সবাই এই কাজটা করছেন। আমি কিন্তু স্পেসিফিকলি বলছি না যে হুমায়ুন স্যার আপনি এই কাজটা করছেন, কিংবা আজাদ স্যার আপনি এই কাজটা করছেন, কিংবা রবিউল স্যার আপনি এই কাজটা করছেন। আমি বলছি আপনারা সবাই এই কাজটা করছেন। যখনই আমি, আপনি, কিংবা আমরা সবাই, কিংবা আপনারা সবাই এই চারটা কাজে যাব, তখন আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করব, ঠিক আছে? এখন বেস ফর্ম বলতে কোনটা বোঝানো হয়? একটা ভার্ব যখন একদমই তার ন্যাচারাল স্টেটে থাকে, ঠিক আছে? যেরকম ইট, স্লিপ, থিঙ্ক, দেখেন এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা এভাবেই জানি, তাই না? এই ওয়ার্ডগুলো আমরা কখনো কোনো চেঞ্জ দেখতে পাই না, চেঞ্জ এখানে দেখতে পাই না, কিংবা আমরা এই ওয়ার্ডগুলো আসলে এই ফর্মেই জেনে থাকি, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমাদের এখানে বলেছে বেস ফর্ম। আমরা বেস ফর্ম কখন ইউজ করব? যখন আমি, আপনি, আমরা, কিংবা আপনারা, আমরা এই চারটা বিষয় যখন বুঝাবো তখন আমরা মেইনলি বেস ফর্ম ইউজ করব। যেরকম আই ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা লেটস সে আপনি দৌড়ান, সেটাকে আমি কিভাবে বলতে পারি? সেটাকে আমি বলতে পারি লেটস সে আপনি, তার মানে কি, যেহেতু ইংলিশ ভাষাতে আপনি, তুমি, তুই তিনটাই সেম, সো সেম হিসেবে কি? ইউরান। ইউ, তাই না? এন্ড বেস ফর্ম যেহেতু বলেছে দৌড়ান, মানে কি রান, সিম্পলি আর ইউ এন, সো ইউ রান। আচ্ছা, আপনারা কিছু, আমরা কিছু একটা করছি, লেটস সে আমরা খাচ্ছি, কি খাচ্ছি সেটা সেটা ম্যাটার করে না। তাহলে আমরা সেখানে এটা কি লিখতে পারি? আমরা কিছু একটা খাচ্ছি, এটা কিভাবে ডিফাইন করতে পারি? একটু চ্যাট বক্সে লেখা ট্রাই করেন তো। উই ইট। ইয়াপ, উই ইট, আমরা খাচ্ছি, উই ইট। আচ্ছা, এই তো গেল উই, তাই না? উই হচ্ছে আমাদের সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কথা এসেছে। লিটন কুমার আপনি বলেছেন উই আর ইটিং, ওকে, আমরা খাচ্ছি। আচ্ছা, আমার বলাতে একটু ভুল হয়েছে, বাট উই আর ইটিং এটা ডেফিনেটলি এইভাবেই হয়। আমরা খাই, এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই সেক্ষেত্রে লিটন কুমার এই বিষয়টা কিরকম হতে পারে? লেটস সে আমরা খাই, কি খাই ডাজন্ট ম্যাটার, আমরা খাই, উই ইট, ওকে। এখন দেখেন আমরা খাই, কি খাই? আমরা কি খাই? আমরা হচ্ছে কিছু একটা খাই, তাই না? আমরা হতে পারে সেটা ভাত খেতে পারি, আমরা নুডলস হতে পারে, আমরা পিৎজা খেতে পারে, তাই না? এখন আমরা যদি আমাদের সেন্টেন্সের বেস স্ট্রাকচারটাতে যাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে সাবজেক্টটা কি? উই, তাই না? ভার্বটা ছিল হচ্ছে ইট। এখন দেখেন আমরা কি খাই? ভাত খাই, তাই না? এটা কি আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন না? আমরা অভ্যাসগতভাবে করছি, কিংবা রুটিন অনুযায়ী করছি, আমাদের অভ্যাসগতভাবে আমরা এই কাজটা করছি, কিংবা আমরা ন্যাচারালি এই কাজটা করছি। যেহেতু এই টাইপের কথা আমরা বলছি সেক্ষেত্রে আমরা অবজেক্টটা কি হবে? ভাত, লেটস সে, সো রাইস, উই ইট রাইস। এখন দেখেন এরপরে আপনি যদি যেটা ইচ্ছা অ্যাপ্লাই করতে চান, লেটস সে আমি প্রত্যেক দিন ভাত খাই, সেক্ষেত্রে
প্রত্যেক দিনের ওই ফর্মটুকু ইট হবে, অ্যাড হবে। লেটস সে উই ইট রাইস রেগুলারলি, লিটন স্যার যেটা বলেছেন। উই ইট ঝালমুড়ি, স্যার একটা খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন আজাদ স্যার। হ্যাঁ, আমরা ঝালমুড়িও রেগুলার বেসিসে খাই। সো মাহাদি স্যার, আপনি যে কথাটা বলেছেন উই আর ওয়াচিং স্পোকেন ক্লাস, হ্যাঁ এটাও হতে পারে আমরা এখন কাজ করছি, বাট ওয়াচিং এটা অন্য একটা টেন্সে চলে যায়, আমরা এটা একটু পরে চিন্তা করবো। উই ইট সান্দোজ, হ্যাঁ এটাও হতে পারে। এগেন সেম ভাবে স্যার খুবই ভালো একটা কথা লিখেছেন যে উই সাবজেক্ট ইট, তারপরে যেটা আসে সেটা। ঠিক আছে, আচ্ছা এই তো গেল আমি আপনি আপনারা যে কাজগুলো করেন সেটা। বাট লেটস সে আমি স্পেসিফাই করে বললাম যে লিটন স্যার আপনি হচ্ছে ঝালমুড়ি খান, ঠিক আছে, কিংবা লেটস সে রবিউল স্যার আপনি ভাত খান। সেক্ষেত্রে দেখেন আমি স্পেসিফাই করে আমি বলে দিচ্ছি না যে আপনি খান, মানে একটা মানুষকে ডিফাইন করে বলছি না যে আপনি এই কাজটা করেন। আমরা যখন এইটা ডিফাইন করব কিংবা আমরা যখন এই কথাটা বলবো, তখনই আমাদেরকে মেইনলি বেস ফর্ম থেকে সরে এসে অন্য একটা রুলে যেতে হবে, সেটা হচ্ছে এস অথবা ইএস বেস ফর্মের সাথে যোগ করতে হবে যখন হচ্ছে এটা হি সি অথবা ইট ডিফাইন করে, কিংবা সাবজেক্টটা যখন সে, মানে হয় ছেলে একটা মানুষ, আমি একজন মানুষকে ডিফাইন করে বলছি বা স্পেসিফিকলি বলছি রবিউল স্যার আপনি এই কাজটা করেন, মেহেদি স্যার আপনি হয়তো বা, সরি মাহাদি স্যার আপনি এই কাজটা করেন, রিফাত স্যার আমি এই জিনিসটা আবার ডিফাইন করছি। ঠিক আছে, আমরা যখন আমি, আপনি, আমি, আপনি, আমরা কিংবা আপনারা এই কটা যখন ইউজ করি তখন আমরা মেইনলি ভার্বের বেস ফর্মটা ইউজ করি, মানে কি ভার্বের সাথে ভার্বটা আমরা যে ওয়ার্ডটা যেভাবে জানি সেভাবে ইউজ করি। ওকে, এন্ড এই ভার্বটাই হচ্ছে মাঝখানে মেইনলি চেঞ্জ হয়। আমরা যখন আমি আপনি, আমি, আপনি, আমরা, আপনারা না বলে আমি ডিফাইন করে দিব, লেটস সে রিফাত স্যার আপনি, কিংবা রবিউল স্যার আপনি, লেটস সে মাহিম স্যার আপনি, সাদিক স্যার আপনি। আমি যখন আমি ডিফাইন করে বলে দিব, স্পেসিফিকলি বা নির্দিষ্ট করে বলে দিব যে না আপনি এই কাজটা করেন কিংবা আপনি এই কাজটা করেন, তখন আমাদেরকে কি করতে হবে, ভার্বের পরে এস অথবা ইএস যোগ করতে হবে। ঠিক আছে, যেরকম লেটস সে আচ্ছা লেটস সে আমি বললাম ইয়াপ, এই যে আজাদ স্যার বলেছেন হি সে ইটস রাইস, স্কুলে যায়। ইটস হয়ে যাবে তখন সেখানে। আমরা কি করি, লেটস সে হি যখন ডিফাইন করে দেই যে একটা স্পেসিফিক মানুষ, হি ইটস রাইস, সে এই বিষয়টা খায়, এই ভাতটা খায়, সেক্ষেত্রে হয়ে যাবে ইএটিএস, ইটস রাইস। আমরা কিন্তু তখন কোনোভাবেই হি ইট রাইস এটা বলতে পারবো না। ঠিক আছে, কারণ কি আমরা হি, সি অথবা ইট এই তিনটা দিয়ে স্পেসিফিকলি বুঝাই দিচ্ছি যে না এই আসি এই জিনিসগুলা খুবই সিম্পল জিনিস, বাট এইগুলা কেন আমাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, এইটা হচ্ছে মেইনলি একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইন্টায়ারলি একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? ল্যাঙ্গুয়েজটা আমরা আমাদের ডে টু ডে লাইফে যেখানে যেখানে ইউজ করব, এখানে সেখানেই আমাদেরকে এই বিষয়টা কাজে লাগাতে হবে। এই ল্যাঙ্গুয়েজের এই সিম্পল থিওরি গুলাই আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা যে প্রথম দিকে একটু কনসার্ন ছিলাম না যে আমরা এই কোর্সটা করে কিংবা আমরা এই জিনিসটা করে আসলে কি শিখবো কিংবা কিভাবে শিখবো, খুবই সিম্পল বিষয়। আপনাদের ব্যাংক জব যেগুলো থাকবে, আমি জাস্ট ব্যাংক জব কিংবা গভর্নমেন্ট জব যেগুলো থাকবে আমি ডেফিনেটলি সিম্পলিফাই করছি, অনেক খুবই ইজি একটা এক্সাম্পল দিচ্ছি। তারা কি করবে, এরকম ভাবে একটা ব্ল্যাঙ্ক করে দেবে, যদিও বা এত সহজ কোয়েশ্চেন তারা দিবে না, আমরা আর একটু পরে যখন কোর্সের ভেতরে যাব তখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তারা মেইনলি ওই বিষয়গুলো ফোকাস করে। বাট তারা কি করবে, মেইনলি কোয়েশ্চেনের হয়তোবা এইটা একটা লাইন দিয়ে দিবে, দিয়ে আপনাকে এই অংশটুকু ব্ল্যাঙ্ক করে দিবে মাঝখানে, করে দিয়ে আপনাকে এ বি সি ডি চারটা অপশন দিবে, বলবে যে কোনটা রাইট। ওকে, আচ্ছা অপশনসে দেখি, চ্যাট বক্সে দেখি অনেকে অলরেডি ভালো ভালো কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছেন, হি প্ল্যান্টস ট্রি, তাই না? আচ্ছা লেটস সে আমি এই কোয়েশ্চেনটাকে, এই স্টেটমেন্টটাকে একটা কোয়েশ্চেন বানাই দিলাম। ঠিক আছে, হি ড্যাশ ট্রি, এটা খুবই লাইকলি একটা কোয়েশ্চেন যেটা আপনাদের মেইন যে কোনো টাইপের পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, ইভেন বিলিভ করবেন কি করবেন না, আমি যখন
রুয়েটের জন্য পরীক্ষাতে অ্যাপ্লাই করেছিলাম, একটা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করছি। আমি যখন রুয়েটের পরীক্ষা দিয়েছিলাম তখনও কিন্তু এই টাইপের কোয়েশ্চেন গুলা তাদের ইংলিশ ডিভিশনে ছিল। আমাদের ইংলিশে টোটাল 20 মার্কের কোয়েশ্চেন ছিল, 20 মার্কের ভিতরে একটা খুবই ইজি কোয়েশ্চেন ছিল, হি ড্যাশ ট্রি। অপশন ছিল হচ্ছে হি প্ল্যান্ট ট্রি, হি প্ল্যান্টস ট্রি, হি প্ল্যান্টেড হি প্ল্যান্টেড ট্রি, হি প্ল্যান্ট উইল প্ল্যান্ট ট্রি। এই টাইপের 4টা অপশন ছিল, ঠিক আছে। এগেন এই বিষয়গুলাই হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হবে। আচ্ছা, জান স্যার আপনি হচ্ছে একটা কথা লিখেছেন যে হি হ্যাভ রাইস। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো স্যার, হ্যাভ হ্যাজ আমরা কোন টাইপের ভার্ব বলেছি? অক্সিলারি ভার্ব হিসাবে, তাই না? আমাদের মেইন কাজ হলো অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মধ্যে ডিফারেন্স ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে। হ্যাভ হ্যাজ এই জিনিসটা কমপ্লিটলি অবভিয়াসলি অ্যাপ্রোপ্রিয়েট কনটেক্সটে ইউজ করা যায়, বাট এগেন হ্যাভ হ্যাজ এর এই বিষয়টা আমরা কমপ্লিটলি বিষয় করে কনটেক্সচুয়াল। আমরা মেইনলি ফোকাস করব কিংবা আমরা মেইনলি ডিফারেন্সিয়েট করার ট্রাই করব হচ্ছে মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্বের ভিতরে। হ্যাভ হ্যাজ কিন্তু দেখেন অক্সিলারি ভার্বের ভিতরে পড়ে, যদিও বা এটা মেইন ভার্ব হিসাবেও মাঝে মধ্যে কাজ করে। এই এক্সেপশন গুলাও কিন্তু আমরা একটু পরে কিংবা যদি এখন না হোক পরবর্তী ক্লাসে এই এক্সেপশন গুলা নিয়েও ডিসকাস করবো। বিকজ হি হ্যাভ রাইস, হি হ্যাজ রাইস, আমাদের এই টাইপের কনফিউশন খুবই বেশি আসে। ইভেন আমি যখন ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করতাম তখন আমারও এই টাইপের কনফিউশন খুবই আসতো, ঠিক আছে। So, এই বিষয়গুলাই হচ্ছে আমাদের মেইনলি এই কোর্সের টার্গেট, যে আমরা এই বেসিক্স যে বিষয়গুলো আছে, হি হ্যাভ রাইস, হি হ্যাজ রাইস, কিংবা অক্সিলারি ভার্ব কখন মেইন ভার্ব হয়, কিংবা কখন এটা চেঞ্জ হয়ে যায়, এই বিষয়গুলাই আমরা হচ্ছে ডিসকাস করব। আচ্ছা, এখন এস আর ইয়েস আমরা কখন অ্যাড করব? যখন আমরা হি সি ইট হিসাবে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ আজাদ হ্যাভ মেইন ভার্ব হয়। আচ্ছা, হ্যাভ মেইন ভার্ব হিসাবে হয়, হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে অনেক সময় আহ, কাজ করে, ঠিক আছে। আপনাকে যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমি, উই উইল বি গোয়িং ফর আ রান, ঠিক আছে। সরি, উই উইল বি গোয়িং ফর আ রান এটা তো হবে না। উই উইল হ্যাভ ডিনার লেটার অন দিস আফটারনুন, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু হ্যাভটা আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, এটা কিন্তু আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করছে না, ঠিক আছে। যখন আমরা কমপ্লেক্স স্ট্রাকচারের দিকে যাব তখন কিন্তু এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। এগেন আমাদের মেইন কোর্সের বিষয়টাই হলো এটা, যে আমরা এই ছোট ছোট যে নুয়ান্সেস গুলো আছে যেগুলো আমাদের কনফিউশন ক্রিয়েট করে, আমরা এই বিষয়গুলোকেই ট্যাকেল করব। ইভেন আপনাদেরকে এগেন আরেকটা পার্সোনাল স্টোরি বলি। আমি যখন আইএলস এর এক্সাম দিতে বসছিলাম, when I was preparing myself for the IELTS exam, I was also confused about certain elements of these verbs and how they work. Okay, এই যখন আইএলটিএস এক্সাম করছিলাম এগেন এই বিষয়গুলোতে আমিও একটু কনফিউজ ছিলাম, বাট এগেন যত এই কোর্সের থ্রু আমরা যখন গিয়েছিলাম, কিংবা আমিও এরকম টাইপের একটা কোর্স পেয়েছিলাম and সেটা আমাকে খুব হচ্ছে হেল্প করেছিল। আচ্ছা, রুলস এর এই যে বিষয়গুলো আছে, রুলস এর এই বিষয়গুলো আমরা এত কমপ্লেক্স ভাবে নিব না, ঠিক আছে। আপনাদের এই কোর্সের একটা কথা আমি আপনাকে প্রথমে বলে দিই, আমরা ক্লাসে যা কিছু করব এই ক্লাসের সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সাথে সাথে ক্লাসের পরেই দিয়ে দেওয়া হবে। তো এটা নিয়ে কোনো প্যারা খাবেন না। এখন দেখেন, আমরা এখানে বুঝাচ্ছিলাম হি সি এর কাজের যে বিষয়টা। এখন দেখেন, হি ওয়াচ, ওয়াচকে আমরা চেঞ্জ করে দিয়ে বলেছি ওয়াচেস। গো যেটা ছিল, গো কে আমরা চেঞ্জ করে বলেছি শি গোজ। আমরা কখন এইটাকে চেঞ্জ করি বা মেইন ভার্বটাকে কখন চেঞ্জ করি? যখনই আমরা হি সি কিংবা ইট এই টাইপের স্টেটমেন্ট গুলা পাই। আমরা কখন এস ইউজ করব, কখন ইএস ইউজ করব, এই জিনিসটা একটু ছোট করে চিন্তা করে নেই। এই 4টা ক্লজ বাদে আমরা বাকি সবগুলাতে ইএস ইউজ করব, যদিও বা আমরা যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের এগুলো অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। আমি এই পার্টটা একটু পরে ব্যাক আসবো, যখন আমরা কন্টিনিউয়াসে যাব তখন এই জিনিসটাতে আসবো, ওকে। আমাদের ক্লাস যেহেতু 1 ঘন্টার, আমরা একটু পরে ক্লাসটা শেষ করে দেবো, যেহেতু প্রথমে 10 মিনিট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। আম, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাসে যেহেতু ফার্স্টে 10 মিনিট ছিল,
সেই 10টা মিনিট আম, এখানে একটু কভার করে নিই আমরা। ওকে, আমরা আর এক টাইপের টেন্স নিয়ে কাজ করব, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, কন্টিনিউয়াস বলতে আমরা মেইনলি বোঝাই চলমান যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। এখন আম, একটা বিষয় কি, আমরা যে সবসময় একটা কাজ জাস্ট করেছি এই বিষয়টা কিন্তু হয় না, কিংবা আমরা অভ্যাসবশত কোনো কাজ করেছি এইটা আম, হয় না। আমাদের আরো অনেক টাইপের কথাবার্তা বলতে হয়। আচ্ছা, রিফাত স্যার একটা কোয়েশ্চেন করেছেন যে শি হি ইট শুরুতে আসলেই কি এস বাই এস যুক্ত হবে? আচ্ছা, শি ইট হি ইট আমরা যখন একদম সিম্পল, এগেন দেখেন, আমরা যখন একটা স্টেটমেন্ট বা একটা রুটিন কিংবা একটা কাজ আমরা বোঝাচ্ছি যেটা সে অভ্যাসবশত করে, কিংবা সে যেটা রেগুলারলি করে, কিংবা সে যেটা নর্মালি করে, সেক্ষেত্রেই শুধু ভার্বের সাথে এস কিংবা এস যুক্ত হবে। শি হি ইট যদি অন্যান্য জায়গায় আসে সেন্টেন্স ওয়াইজ বা সেন্টেন্সের অনুযায়ী, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা জাস্ট এই ক্লাসটার থ্রু আমরা বোঝানোর ট্রাই করছি যে এই ক্লাস আমাদের এই কোর্সটা কেমন হবে, এন্ড আমাদের ক্লাসটা আসলে কি বিষয় সেটার উপর, ঠিক আছে? এই 24টা ক্লাস করলে আই বিলিভ আপনাদের এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে, এন্ড এটা আপনাদেরকে এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবে। তখন আপনারা নিজেরাই হয়তোবা অন্যদেরকে শেখাতে পারবেন যে কখন এস বাই এস যুক্ত হবে, কখন এস বাই এস যুক্ত হবে না, ঠিক আছে? বাট একটাই শর্ত হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমাদের সাইড থেকে আমরা যতটুকুই করি না কেন, আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে আপনাদেরকে চেষ্টা করতে হবে। And again, answering your question, she, he, it শুরুতে আসলেই এস বাই এস যুক্ত হবে এমনটা না, বাট জাস্ট যখন আমরা সিম্পল প্রেজেন্ট সিম্পলের কথা চিন্তা করতেছি, তার মানে যখন এই দুটো ঘটনা ঘটে সেক্ষেত্রেই শুধু এস বাই এস যুক্ত হবে, ঠিক আছে? আমরা যাব এবার নেক্সট পয়েন্টে, উইচ ওয়াজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আমরা কখন ইউজ করব? কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমরা মেইনলি ইউজ করব দুটো কাজে। এগেন, ইউজ ফর অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। আমরা এই যে এই মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তেই একটা কাজ হচ্ছে, সেটা বুঝাইতে আমরা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ইউজ করব। আরেকটা পয়েন্ট হলো ইউজ ফর টেম্পোরারি অ্যাকশনস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য কারেন্ট টাইম। এমন কিছু যেটা এই মুহূর্তেই হচ্ছে এমনটা না, বাট বর্তমান সময়ে সে একটা কাজ করছে, যেটা সে হয়তোবা ফিউচারের কোনো কাজের জন্য কিংবা টেম্পোরারিলি সে করছে, ঠিক আছে? এটা যদিও বা আমরা একটু পরে ডিসকাস করবো, বিকজ এটা চিন্তা করা আমাদের জন্য এই মুহূর্তে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট বেয়ার উইথ মি, উই ক্যান, ইফ উই ক্যান ট্রাই, উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিজ অ্যাসপেক্টস অ্যাজ ওয়েল। ওকে, আচ্ছা, প্রথম যেটা বলা আছে, ইউজ ফর অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। আমরা এই মুহূর্তে যে কথা বলছি, এই মুহূর্তেই এমন একটা কাজ হচ্ছে। আচ্ছা, এমন কোনো উদাহরণ কি আপনারা দিতে পারবেন যে এই মুহূর্তে আমরা কথা বলছি, এই মুহূর্তেই হচ্ছে, I'm কথা বলার watching মুহূর্তে? a speaking class right ইউ now. আর ইউ আর ওয়াচিং আ স্পিকিং ক্লাস। আপনি একটা ক্লাস দেখছেন, আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আর সেই সাথে আপনি দেখছেন এইটা। Yeah, আচ্ছা, I'm এইটা, attending would be more appropriate. সরি, I'm attending would be more appropriate. yep, you're attending, you're watching the class, or you're enjoying the class, etc. Everything will be appropriate. Okay. আচ্ছা, এই ক্লাসের কনটেক্সটটা বাদে আর কোনো কিছু, ক্লাস করতে করতে অন্য আর কেউ কি অন্য কোনো কাজ করছেন, এমনটা কি আছে? I'm writing while watching the class. Yep, আপনি দেখেন, এখন আমি কথা বলছি, আপনি কথা বলছেন, and সেই সাথে আপনি কিছু একটা লিখছেনও, তাই না? সেক্ষেত্রে সেটাও তো একটা অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্ট হতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যাকশনস হ্যাপেনিং এট দ্য মোমেন্ট অফ স্পিকিং। আমরা কথা বলার সময় এই জিনিসটা হচ্ছে, তার সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা ইউজ করব। আরেকটা পয়েন্ট হলো ইউজ ফর টেম্পোরারি অ্যাকশনস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য কারেন্ট টাইম। এমন কিছু যেটা টেম্পোরারি একটা অ্যাকশন, যেটা বর্তমান সময়ের আশপাশে হচ্ছে, ঠিক আছে? কোনটা? যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছে, শি ইজ স্টাডিং ফর হার এক্সামস। এখন দেখেন, নট নেসেসারিলি আমি যদি বাংলাতে আপনাদেরকে এই জিনিসটা বোঝাই যে লেটস সে আমি লেটস সে এখন তো হচ্ছে এইচএসসি এক্সাম চলছে, তাই না?
আমি এইচএসসি পরে যাবে হচ্ছে অ্যাডমিশন এক্সাম, আমরা তো অনেকেই জানি এই বিষয়টা। আমি যদি এভাবে বলি যে আই অ্যাম টেকিং আমি সামনের অ্যাডমিশন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তার মানে কিন্তু এই না যে সে এই মোমেন্টেই বা এখনই সে এই প্রিপারেশন নিচ্ছে, এখনই সে কথা বলতে বলতে প্রিপারেশন নিচ্ছে, এমনটা কিন্তু না। সে কি জেনারেলি একটা প্রিপারেশন নেওয়ার কথা বলছে যে না আমি এই বিষয়টাতে অ্যাটেম্প্ট করব, আমি সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। নট নেসেসারিলি আমি এই মুহূর্তেই নিচ্ছি, আমি সামনে পরবর্তীতে কোনো একটা কাজ হবে সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। এরকমটা যদি কোনো ঘটনা হয় যেটা লেটস সে ফিউচারে হবে, সেটার জন্য আমি ইন জেনারেল এখন একটা কাজ করছি কিংবা অনগোয়িং প্রসেসে আছি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করি। যেরকম এখানে বলেছে শি ইজ স্টাডিং ফর হার এক্সামস, সে তার এক্সামের জন্য পড়াশোনা করছে। নট নেসেসারিলি সে এখনই পড়াশোনা করছে, এখনই পড়াশোনা করছে বা এই মুহূর্তে আমরা যে কথা বলছি এখনই সে বসে বসে পড়াশোনা করছে, এমনটা না। সে হয়তোবা এখন টিভি দেখছে কিংবা সে এখন হয়তোবা ডিনার করছে, বাট সে ইন জেনারেল তার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে। এরকমটা যদি হয় তখন আমরা এই টাইপের কোয়েশ্চেনের আনসার, এই টাইপের স্টেটমেন্ট বা এই টাইপের স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি। এখন আসি স্ট্রাকচার এগেন, ভার্ব রুলস, আমরা সবসময় ভার্বের উপরেই ফোকাস করছি, ঠিক আছে। আমাদের কাছে এই স্ট্রাকচার গুলা খুবই বোরিং লাগে, বাট আমাদেরকে এই স্ট্রাকচার গুলা একটু ছোট্ট করে কিছু বিষয় মনে রাখলে দেখবেন স্ট্রাকচার গুলা মুখস্থ রাখা কিংবা মনে রাখা আপনাদের জন্য অত বেশি ডিফিকাল্ট হবে না। প্রথম বিষয় হলো, আমরা যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব আমাদেরকে সাবজেক্ট থাকবে একটা। সাবজেক্ট সবসময় এই যে আমি, আপনি, আপনারা, সে একটা মানুষ কিংবা একটা মেয়ে, কোন একটা কুকুর, কোন একটা বিড়াল, কোন একটা গাড়ি, এরকম যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এইগুলাকে আমরা সাবজেক্ট হিসাবে বলি। এটার সাথে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব তখন এই তিনটা অক্সিলারি ভার্ব বসে। ওকে, অক্সিলারি ভার্ব এগেন কি বোঝায়? সময়টা বোঝায়, তাই না? এই সময়টাই আমাদের মেইনলি ডিফাইন করতে হয় যে আমরা কোন সময়ে কথা বলছি। এখানে সময়টা কি হবে? অ্যাম, ইজ, আর। আমরা মেইনলি এই তিনটা অক্সিলারি ভার্ব বসাই, এর সাথে আমরা একটা ভার্ব বসাই, এন্ড ভার্বের সাথে আমরা আহ, ছোট্ট ওয়ার্ড যোগ করি, সেটা হচ্ছে আইএনজি। তার মানে কি, আমাদের ভার্বটাও থাকবে, আমাদের অক্সিলারি ভার্বও থাকবে, বাট ভার্বের পরে আমরা একটা আইএনজি যুক্ত করে দিব, ঠিক আছে। এখন এম ইজ আর, এটা কখন ব্যবহার করা হবে? যখন আমি বুঝাবো বা আমার সাবজেক্টটা আমি, মানে আমি কোনো কিছু একটা বলছি আর আমি কিছু একটা করছি এই মোমেন্টে, তখন আমরা এম ইউজ করব। সো এম আমরা ইউজ করব হচ্ছে যখন আমি বুঝাবো, নিজেকে বুঝাবো, ঠিক আছে, আমি বাংলা ভাষায় বলছি, নিজেকে বুঝাবো যখন, তখন আমরা এম ইউজ করি। এরকম এখানে এক্সাম্পল দিয়েছে যে আই অ্যাম ওয়াকিং। এখন দেখেন, আমরা মেইনলি জানি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব এইটা, মেইন ভার্ব হচ্ছে এটা ওয়াক, বাট আমাদের স্ট্রাকচার বলছে ভার্বের পরে একটা আইএনজি করতে হবে। সো এখানে আইএনজি আমরা একটা যুক্ত করে দিব, এই আমাদের কন্টিনিউয়াস স্ট্রাকচার ক্রিয়েট করে দিবে। এখন একটা বিষয় হলো, কন্টিনিউয়াস স্ট্রাকচার করার সময় আমাদেরকে অক্সিলারি ভার্ব ডিফাইন করেই দিতে হবে, ঠিক আছে। এরকম কেন? কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন কন্টিনিউয়াস বলি তখন কি মানে চলমান কোনো ঘটনা, তাই না? এখন আমরা একটু সামনের দিকে আগায় যাচ্ছি, বাট এগেন আমাদের কন্টিনিউয়াস ভার্ব কয় প্রকার আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আমরা বেসিক্যালি এই দুটো কন্টিনিউয়াস ভার্বই জানি, তাই না? হয় এখন কিছু একটা যেটা হচ্ছে, অথবা আগে কোনো কিছু যেটা হচ্ছিল, চলমান ছিল, তাই না? সেক্ষেত্রে অবশ্যই সময়ের একটা সমস্যা হচ্ছে না, সময়ের একটা কথা বিষয় আসছে না যে সেটা কি এখন হচ্ছে নাকি আগে হচ্ছিল। এইটাকে ডিফাইন করার জন্যই আমরা মেইনলি এইটা বোঝাই। আপনাদেরকে বলেছিলাম না, মনে আছে? অক্সিলারি ভার্ব টাইম ডিফাইন করে দেয়, কিংবা কখন সময়টা হচ্ছে, সে কখন ঘটনাটা ঘটছে সেটা ডিফাইন করে, এই জন্যই কন্টিনিউয়াস। এখন দেখেন, অভ্যাসবশত আমরা যে প্রেজেন্ট সিম্পলের কথা চিন্তা করছিলাম, আমরা প্রেজেন্ট সিম্পল আমরা ইউজ করি অভ্যাসবশত, তাই না?
অভ্যাসবশত যে কাজগুলো হয় সেটা আমি এখনো যেভাবে করব, আমি সামনেও সেভাবে মানে আগেও সেভাবে করেছি, আমি ফিউচারেও ইউজুয়ালি সেভাবেই করবো, তাই না? সেক্ষেত্রে এখানে তো সময় ডিফাইন করে দেওয়ার কোনো কিছু নাই। এজন্যই আমরা প্রেজেন্ট সিম্পলের জন্য কোনো অক্সিলারি ভার্ব এখানে অ্যাড করিনি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য এখানে অক্সিলারি ভার্ব অ্যাড করছি, ঠিক আছে? তো এখানে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে। এখন রুলটা কি? রুলটা হলো সাবজেক্ট যদি আমি হই তাহলে অক্সিলারি ভার্ব হবে হচ্ছে am। সাবজেক্ট যদি আমি নিজেকে বোঝাই সেক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব হবে হচ্ছে am এন্ড সাথে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে। এই আইএনজি ফর্মটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে? আমরা যদি নেক্সট পয়েন্টে যাই, হি, শি, ইট, এগুলোর ক্ষেত্রে আমরা মেইনলি ইউজ করি হচ্ছে ইজ, ঠিক আছে? আমরা কখনোই হি, শি কিংবা এটার সাথে এম ইউজ করব না। তার মানে কি আমি করছি এমনটা না, সে করছে মানে আপনি করছেন, আপনি হয়তো বা একটা স্পেসিফিক মানুষ কিংবা এই বস্তুটা করছে, এর জন্য আমরা ইজ ইউজ করব, প্লাস এগেন আগের মতোই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেরকম শি ইজ রিডিং। আমি যদি বলি যে লেটস সে রিফাত স্যার আপনি হচ্ছে ক্লাসটা দেখছেন, সো রিফাত স্যার ইজ ওয়াচিং, ঠিক আছে? কি ওয়াচিং সেটা আমি না হয় পরের কথা ছেড়ে দিলাম, ওটা অবজেক্টের ভেতরে পরে পড়বে। বাট রিফাত স্যার ইজ ওয়াচিং সামথিং। আমি যদি বলি আহ, আজাদ স্যার ইজ রাইটিং, পূর্ব স্যার হি ইজ ব্রিদিং, সে শ্বাস নিচ্ছে এই মুহূর্তে। সেই এগুলো সবকিছুর জন্য আমি ইজ ব্যবহার করবো। আমি কখনোই বলবো না কিংবা কখনোই লিখবো না রিফাত স্যার আর, অথবা রিফাত স্যার এম রিডিং। এই টাইপের টেক্সটে আমরা, এই টাইপের স্টেটমেন্টে আমরা কখনো যাবো না, ঠিক আছে? আমরা আর কখন ব্যবহার করব? যখন একাধিক মানুষ হবে। এখন দেখেন, ই অথবা সি এটা একটা মানুষকেই কিন্তু ডিফাইন করে, তাই না? কিংবা একটা মানুষকেই বোঝায়, হয় একটা ছেলে মানুষ, না হয় একটা মেয়ে মানুষ, অথবা একটা বস্তু। এই বস্তু যখনই আমি মাল্টিপল বা একাধিক বস্তুর দিকে যাব তখনই আমরা আর ইউজ করব। যেরকম দে আর প্লেইং, ওরা খেলছে। এখানে দেখেন ওরা বলতে কিন্তু একজন না, ওরা বলতে অনেকজন বোঝাচ্ছে, তারা খেলছে। এক্ষেত্রে আর প্লাস আইএনজি এই ফর্মটা যুক্ত হয়। আমাদের মেইনলি কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে আমরা এই তিনটা স্ট্রাকচার ফলো করি। আপনাদেরকে একটা কাজ দেই, ছোট্ট কাজ, ঠিক আছে? এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো একটু দেখে চ্যাট বক্সে তিনটা সেন্টেন্স লেখা ট্রাই করেন তো একটু। Let's say একটা হবে আমি নিজে কিংবা আপনি নিজে, একটা হবে আমাকে দেখাচ্ছে, একটা হচ্ছে আমরা দেখছি। যেরকম রবিউল স্যার অলরেডি লিখে দিয়েছেন, সে সমুদ্র দেখছে, তাই না? এখন দেখেন, হে একটা মানুষ, তাই না? তারা কিন্তু না, অনেকগুলো মানুষ না, কিন্তু একটা মানুষ। সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি হয় হি অথবা সি, এটার মধ্যে মধ্যে হবে। সেক্ষেত্রে আমি লেটসে একটা মেয়ে মানুষ সে সমুদ্র দেখছে, সেক্ষেত্রে কি হবে? শি ইজ দেখছে। দেখছে কি? দেখা হচ্ছে ওয়াচ। ওয়াচের সাথে আমরা কি বলেছি? সবসময় ভার্বের আইএনজি ফর্মটা যুক্ত হবে। শি ইজ ওয়াচিং দ্য সি। যদি বা ওয়াচিং, আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হিসেবে এখানে ইউজ করব না, বা শি ইজ ওয়াচিং, ওকে, আমরা এটা বলতেই পারি। আই এম রাইটিং ফর হিম এগেন, সরি আই এম ওয়েটিং ফর হিম এগেন, এটাও একটা কারেক্ট ফর্ম, যেহেতু আই, তারপরে এম, তারপরে হচ্ছে ওয়েটিং, কন্টিনিউয়াস ফর্ম। ফর হিম এটা আমরা মেইনলি অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য বলি। তো আমাদের আই বিলিভ আজকের ক্লাসের যে দুটো টপিক আলোচনা করলাম আমরা, এই যে বাকিটা দেখছি খুব সুন্দর লিখেছে, শি ইজ মেকিং কেক, ওকে। এটাও যেরকম এগেন শি ইজ মেকিং কেক, ইউ আর ওয়েটিং ফর মি, ইউ আর এগেন ইউ যখন বলেছি তার সাথে আর ওয়েটিং ফর মি। এগেন সুন্দর সুন্দর সব এক্সাম্পল আমরা দেখতে পেয়েছি, ওকে। বিলিভ আজকের ক্লাস থেকে আপনাদের বেসিক্স
যে দুটো পয়েন্ট ছিল আমাদের, প্রেজেন্ট সিম্পল এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটো পয়েন্ট আপনাদের ক্লিয়ার। আমাদের ক্লাসের আর একটা পয়েন্ট ছিল which was past simple। ওকে, আমরা জাস্ট ছোট্ট করে এই বিষয়টা নিয়ে একটু কথা বলে আমরা আমাদের ক্লাসটা শেষ করবো। ক্লাসটা টু বি অনেস্ট অনেক লং হয়ে গেছে। অনলাইন ক্লাস অনেকেরই করতে অনেক বোরিং ফিল হয়। সো এক্ষেত্রে আমরা ক্লাসটা অতটা বেশি ট্র্যাক করব না। ওকে, আচ্ছা, পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স আমরা খালি একটা পয়েন্টের জন্য ইউজ করব, সেটা হচ্ছে used to describe actions that were completed at a specific time in the past। আগে পূর্ববর্তী একটা স্পেসিফিক সময়ে কোনো কিছু একটা হয়েছিল কিংবা কিছু কোনো একটা ঘটনা ঘটেছিল, সেটা যখন আমরা বলবো সেটাই হবে হচ্ছে পাস্ট সিম্পল ফর্ম। ঠিক আছে, এরকম লেটস সে আপনারা এই ক্লাসটা করার আগে একটা রেজিস্ট্রেশন করেছিলেন না? রেজিস্ট্রেশনটা তো করেছিলেন ডেফিনেটলি অনলাইন কোন একটা প্ল্যাটফর্মে, তাই না? এই যে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, এই বিষয়টাই হচ্ছে পাস্ট সিম্পলের একটা উদাহরণ। ওকে, এখানে যদি আমরা এক্সাম্পল গুলা দেখি আমরা এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম আম, এখানে লিখছে আই ওয়াকড টু স্কুল ইয়েস্টারডে। তার মানে কি, আমি গতকালকে স্কুলে হেঁটে গিয়েছিলাম। এখন দেখেন এখানে একটা স্পেসিফিক টাইম, আমরা সবসময় যে কথাটা বলি স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, এটাকে দেখেন বোল্ড করা আছে। বোল্ড করে এই বিষয়টা বলা আছে না, ইয়েস্টারডে গতকালকে, একটা স্পেসিফিক টাইম। এগেন এখানে দেখেন আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, দে ওয়াচড আ মুভি লাস্ট নাইট। এগেন লাস্ট নাইট মানে কি, গত রাতে। এই টাইপের ফ্রেজগুলোর জন্যই আমরা মেইনলি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। ওকে, অ্যাগেন প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা আমরা যদি একটু খেয়াল করি, প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচারটা খুবই সিম্পল। সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট সরি পাস্ট সিম্পলের স্ট্রাকচারটা খুবই সিম্পল। আমরা প্রেজেন্ট সিম্পলে যে কাজটা করেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্বের কোনো একটা ফর্ম প্লাস অবজেক্ট, আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করেছিলাম প্লাস অবজেক্ট Present form. দিয়েছিলাম। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করেছিলাম প্লাস অবজেক্ট দিয়েছিলাম সাবজেক্টের সাথে। Yeah. এখানে জাস্ট আমাদেরকে সাবজেক্টের সাথে পাস্ট ফর্মটাতে চলে যেতে হবে। ঠিক আছে, পাস্ট ফর্ম আমরা কি করব, রেগুলার ভার্বের জন্য লাস্টে একটা ইড যোগ করে দিলে হয়ে যাবে। এই যে আহ, আজাদ স্যার এগেন আরেকটা সুন্দর এক্সাম্পল দিয়েছে, ইউ কমিউনিকেটেড, সরি আই কমিউনিকেটেড আয়ার সলিউশন প্লাস। এই যে again, এইটাই হচ্ছে আমাদের পাস্ট সিম্পলের উদাহরণ। ঠিক আছে, পাস্ট সিম্পলের উদাহরণটা কিরকম, লেটস সে একটা সাবজেক্ট আই। ওকে, আই কিছু একটা বলা যায়। কি বলা যায়, কি বলা যায়, লেটস সে I আই registered before this class. আই ইয়াপ, ইউ রেজিস্টার্ড ফর দিস ক্লাস, তাই না? এখন কি আমরা আমরা ইউজুয়ালি I ate rice. আচ্ছা, আই এট রাইস ওটা খুবই সিম্পল হয়ে যায় স্যার। আমি আর একটু কমপ্লেক্সের দিকে যদি যাই, আই রেজিস্টার, ওকে, আই রেজিস্টার ফর দ্য ক্লাস। এখন দেখেন I tried to এখানে understand this class. Registered. ED. এখন একটা জিনিস দেখেন, এটাই আমি মেইনলি ফোকাস করছি। ঠিক আছে, রেগুলার ভার্বের জন্য রেজিস্টার কখনোই আসবে না। আমরা যখন পাস্ট ফর্ম বানাবো তখন আমরা পাস্ট ফর্ম বানানোর জন্য বেসের সাথে একটা ইডি যোগ করে দিব। ওকে, এন্ড এটাই হবে আমাদের আমাদের what should I say পাস্ট ফর্ম, এন্ড এই পাস্ট ফর্মটাই আমাদের কে Rule. মেইন ইউজ করবে। ঠিক আছে, অলদো দেয়ার স্পেলিং মিস্টেক, ওয়ান সেকেন্ড। আচ্ছা, ভয়েসে কেউ একজন একটা সেন্টেন্স বলেছিলেন, খুব সুন্দর সেন্টেন্স, একটু রিপিট করবেন? দুজন দুটো সেন্টেন্স বলেছিলেন, একটু রিপিট করতে পারেন প্লিজ? I have said I registered for the class and I ate rice. ইয়াপ, ইউ এট রাইস। আচ্ছা, এইট ওটা ইররেগুলার ভার্বের মধ্যে পড়ে, আমরা ইররেগুলার ভার্বটা নেক্সট ক্লাসের দিকে যাব। বাট আরেকজন একটা কথা বলেছিলেন, তো I walked to
school. I tried to understand this class. Yep, I tried to understand this class. Okay, I tried to understand the class. এখন দেখেন, I tried to understand the class অথবা try এর স্পেলিং আমরা ইউজুয়ালি জানি TRY, সেখানে ইডি যোগ করার একটা রুল আছে, সেই রুলটা আমরা এখানে দেওয়া আছে, আমরা একটু পরে ওটা নিয়ে আলোচনা করব। বাট এগেন, I tried to understand the class, Class. এটাও যেরকম একটা খুবই বেস ফর্ম, যে আপনি ক্লাস চলাকালীন সময়ে ক্লাসটা বোঝা ট্রাই করছিলেন, আপনি ক্লাসের জন্য রেজিস্টার করেছেন, এগুলা স্পেসিফিকলি 5টার একটা টাইমে ঘটেছিল। সো দ্যাটস ওয়াই দিজ আর অল অ্যান এক্সাম্পল অফ পাস্ট সিম্পল। ওকে, পাস্ট সিম্পলের ভার্ব রুলটা খুবই সিম্পল, জাস্ট এই জায়গাটাতে আমাদেরকে ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করতে হয়। ওকে, I believe that would sum up our entirety of the class. আমরা আজকের ক্লাসে এর বাইরে আর কোনো ডিসকাশনে যাব না। এগেন, আমাদের ক্লাসের মেইন ফিচার ছিল হচ্ছে আপনাদেরকে ক্লাসগুলো কেমন হবে এন্ড ক্লাসগুলো আসলে কোন টাইপের, আমরা সেটা একটু বোঝানোর, ঠিক আছে? সেক্ষেত্রে আই বিলিভ আপনারা একটা সেন্স পেয়ে গেছেন যে আমাদের ক্লাসগুলো কি টাইপের ক্লাস হতে পারে। আপনাদের জন্য আমাদের ক্লাসের একটা রেগুলার সেটিংস বলে দেই। আপনাদের ক্লাসে প্রত্যেকটা ক্লাস যতটুকু টপিকের উপরেই হোক না কেন, এই টপিকের পরেই আপনাদের প্রত্যেক ক্লাসের শেষে একটা করে গুগল শিট দেওয়া হবে কিংবা গুগল ফর্ম দেওয়া হবে, যে ফর্মে আপনাদের একটা করে ছোট ছোট টেস্ট থাকবে। সেই টেস্ট অনুযায়ী সেই টেস্টে আপনারা এই ক্লাসে যতটুকু পেয়েছেন সেটা একটা ইভ্যালুয়েশন হবে, ইভ্যালুয়েশন অনুযায়ী আপনারা সাথে সাথে একটা স্কোর পেয়ে যাবেন। ইভেন দো আমরা এইটার একটা ট্র্যাক রাখি, অ্যান্ড আপনাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম আপনারা দেখি যে না আপনারা এই ফোকাসটাতে প্রবলেম ফেস করছেন, সেক্ষেত্রে আমরা ওই এরিয়াটা নিয়ে এগেন কাজ করা শুরু করছি, ঠিক আছে? সেক্ষেত্রে আই বিলিভ এই বিষয়টা আপনাদেরকে জানা রাখাটা আমাদের জন্য একটু প্রয়োজনীয় ছিল। তো আজকের ক্লাসটা আমাদের এতদূর পর্যন্তই ছিল। ইটস 11:22, আমরা ক্লাসের টাইম অনেকটাই পার করে গিয়েছি, বাট স্টিল I hope that you all enjoyed the class, and I hope that you all understood what this course is about. Okay, so again, স্যার class আমাদের বিষয় জি আগামী দিনের দিক নির্দেশনা বিষয়ে একটু কিছু বলেন আর কি, ফাইনাল একটু আছে। আচ্ছা, একটু রিপিট করতে পারবেন? আমার মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছিলাম আমাদের আগামী ক্লাস কখন হবে, বা আমাদের আচ্ছা, দিক হ্যাঁ নির্দেশনা হ্যাঁ সম্পর্কে কিছু, অ্যাডমিশন হ্যাঁ সম্পর্কে হ্যাঁ কিছু বললে আচ্ছা, ফাইনাল। আপনাদের অ্যাডমিশনের যে বিষয়টা ছিল আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। আপনার আজকে তো আমাদের এটা ছিল একটা ডেমো ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আমরা মেইনলি কিভাবে ক্লাস নেই অ্যান্ড আমাদের ক্লাসগুলো আসলে কোন টপিকস এর উপরে থাকে অ্যান্ড এটা আমরা কিভাবে কন্ডাক্ট করি সেটা নিয়ে আমাদের মেইন ফোকাস ছিল। এটা বাদে আপনাদের রেগুলার ক্লাস মানে আপনাদের ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে এই মাসের 25 তারিখ থেকে। আজকে 20 তারিখ, ঠিক 5 দিন পরে আপনাদের রেগুলার ক্লাস শুরু হবে। অ্যান্ড ভর্তি বিষয়ে যাবতীয় তথ্যাদি কিংবা যদি আপনি ভর্তি হতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আমাদের যে স্যার আছে তার সাথে জাস্ট যোগাযোগ করে নিলে সে হচ্ছে যিনি আপনার সাথে যোগাযোগ করেছিল, কিংবা আপনারা যে ফর্মটা পেয়েছিলেন ওই ফর্মে যদি ফিল আপ করে দেন, আপনারা সেখান থেকে মানে ভর্তি হয়ে যেতে পারবেন, ঠিক আছে? জি, রবিউল করিম ভাই, আমি রায়হান বলছিলাম অ্যাডমিন প্যানেল থেকে। আপনার সাথে বা আপনাদের সাথে আমি যোগাযোগ করে নিব। তারপর কমেন্টে হচ্ছে আমাদের নাম্বারটা আমি দিচ্ছি, যেটা আমাদের সাথে যোগাযোগ হয়েছে। ম্যাক্সিমাম সবার সাথে আমার কথা হয়েছিল পার্সোনালি। তো মোটামুটি আমাদের 25 তারিখে হচ্ছে আমাদের ব্যাচ শুরু হবে। এর মধ্যে হচ্ছে আপনাদেরকে অ্যাডমিশন কনফার্ম করতে হবে, এবং আমাদের অফার প্রাইস যেটা চলছে বর্তমানে 5,200 টাকার কোর্সটা 72% ডিসকাউন্টে চলছে। সেখানে এটার কোর্স ফি হচ্ছে 1,460 টাকা। ঠিক আছে কি রবিউল করিম ভাই? এটা কয় মাসের হবে না? এটা হচ্ছে টোটাল আমাদের 2 মাসের কোর্স প্রোগ্রাম। সপ্তাহ হিসেবে ধরলে 8 সপ্তাহ, সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে 11টা। স্যার আমি আর একটু আপনাকে কষ্ট দিব স্যার। আমি মূলত আয়ারল্যান্ড প্রসেস করতেছি, সেজন্য আমার আপনাদের এই কোর্সের মধ্যে বা আপনার প্রবাসীদের জন্য যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, আমাদের কোনো
টপিক শিকার এরকম কিছু ইয়ে আছে কিনা? মেইনলি হচ্ছে এই কোর্সটা হচ্ছে স্যার সাজিয়েছেন এমন ভাবে যেখানে বেসিক্যালি যে কেউ যে কোনো পেশার সবার জন্য এটা হেল্পফুল হবে তাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে। এখন যদি আপনার বাইরে যাওয়ার ক্ষেত্রে এটা কাজে লাগে সেক্ষেত্রে আপনার কাজে লাগবে, তবে যদি আপনি আইএলটিএস প্রোগ্রামে জয়েন করতে চান তাহলে এটা করার মাধ্যমে যখন আপনার বেসিকটা মজবুত হবে দেন তারপর আপনি আমাদের কমপ্লিট আইএলটিএস কোর্সে মুভ করতে পারবেন, যেটার ইনস্ট্রাক্টর হচ্ছে আমাদের জাহিদ ইকবাল স্যার, যিনি হচ্ছে কমপ্লিট আইএলটিএস কোর্সটা পুরোটা উনি নিয়ে থাকেন। আচ্ছা। জি ভাই, তারপরেও যদি আপনার মনে হয় যে এই বিষয়টা আরো বিষয় মানে বিশদ ডিসকাশন দরকার, ডেফিনেটলি আমি আপনার সাথে যতটুকু সময় প্রয়োজন কথা বলে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ সংশয় মুক্ত করার চেষ্টা করব। ঠিক আছে স্যার। জি রবিউল ভাই, আমি ওকে, এই যে কমেন্টের নাম্বারটাও দিয়েছি এটা একটু। জি আচ্ছা। আচ্ছা, পার্সোনালি আলাপ করে নিবার স্যার। জি ঠিক আছে ভাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওভারঅল আজকে আমাদের ক্লাসটা ছিল এতদূর পর্যন্তই ছিল। আপনাদের যদি কোনো টাইপের কোয়েশ্চেন্স কিংবা কোয়ারিজ থাকে আপনারা চাইলে করে ফেলতে পারেন। অ্যান্ড আপনাদের ফার্দার যদি কোনো বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকে কিংবা আপনারা যদি কোনো কিছু জানতে ইচ্ছুক হন সেক্ষেত্রে সরাসরি আমাদের হচ্ছে এই যে অ্যাডমিন প্যানেলের স্যারের যে নাম্বারটা আছে, রায়হান স্যারের নাম্বার, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, ওভারঅল আমাদের আজকের ক্লাসটা ঠিক এতদূর পর্যন্তই ছিল। আই হোপ দ্যাট আই উইল সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস. Our classes will start from again 25th of this month. So I hope to see you all in my next class. Okay. আচ্ছা, আইএলস কোর্স ফি, আমি আইএলস কোর্স ফি আপনাদেরকে বলে দিচ্ছি, 1 সেকেন্ড। আমাদের আইএলস কোর্স ফি আমাদের ওভারঅল কোর্স ফিটা হচ্ছে 9,500 টাকা আমাদের রেগুলার কোর্স ফি। সেটাকে আমরা এই কয়েকদিন ডিসকাউন্টে রেখে অফার প্রাইসে দিয়ে রেখেছি 24,024 টাকা। ঠিক আছে, আমাদের বড় একটা ডিসকাউন্ট চলছে সরি ওভারঅল স্যার, এই 2424 টাকা। সরি 2424, মাই মিস্টেক, 2424 টাকায় আমাদের এই কোর্সটা চলে। অ্যাডমিশনের জন্য কিছু উপকার হবে ভাই? সরি, তো আজকের মতো আমরা এই পর্যন্ত আমাদের কোর্স প্রোগ্রামটা তাহলে স্যার ক্লোজ করে দিচ্ছি। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।